আপনি যদি একজন টেক এন্টারপ্রেনার, ফ্রিল্যান্সার, এজেন্সি ওনার কিংবা SaaS বা এআই প্রোডাক্ট বিল্ডার হয়ে থাকেন, তাহলে খুব ভালোভাবে জানেন যে ইন্টারন্যাশনাল পেমেন্ট গেটওয়ে, বিশেষ করে পেপাল এবং স্ট্রাইপ আপনার জন্য কতটা গুরুত্বপূর্ণ। কারণ আপনি যদি ইন্টারন্যাশনাল ক্লায়েন্টদের কাছ থেকে সহজে পেমেন্ট গ্রহণ করতেই না পারেন, তাহলে বিজনেস বড় করা, নতুন মার্কেটে এন্ট্রি নেওয়া কিংবা একটি গ্লোবাল ব্র্যান্ড তৈরি করা সব কিছুই আপনার জন্য কঠিন হয়ে যায়। ধরুন আপনি একটি SaaS বেসড প্রোডাক্ট, এআই টুল বা ডিজিটাল প্রোডাক্ট তৈরি করছেন। এখন আপনি সেটি বিশ্বের বিভিন্ন দেশে মার্কেটিং করতে চান, কাস্টমারদের কাছে বিক্রি করতে চান। কিন্তু যখনই পেমেন্ট নেওয়ার বিষয়টা আসে, তখনই সবথেকে বড় বাধা হয়ে দাঁড়ায় ইন্টারন্যাশনাল পেমেন্ট গেটওয়ের অভাব। বাংলাদেশে পেপাল বা স্ট্রাইপ আনুষ্ঠানিকভাবে কবে আসবে সেটা আমাদের কারো হাতে নেই। আমরা চাইলেই আজই সেটিকে নিয়ে আসতে পারবো না। কিন্তু তাই বলে কি আমরা বসে থাকব? একদমই না। আপনি যদি একজন প্রফেশনাল ফ্রিল্যান্সার হন, একটি গ্রোয়িং এজেন্সি পরিচালনা করে থাকেন, অথবা এমন একটি প্রোডাক্ট তৈরি করে থাকেন যেটিকে গ্লোবাল মার্কেটে নিয়ে যেতে চান, তাহলে আপনাকে অবশ্যই একটি লিগ্যাল এবং সাস্টেনেবল সলিউশন খুঁজে বের করতে হবে। আজকের এই এপিসোডে আমরা এই বিষয়গুলো নিয়েই আলোচনা করব। কিভাবে সম্পূর্ণ বৈধ উপায়ে বিদেশে একটি কোম্পানি ফরমেশন করা যায়, কিভাবে সেই কোম্পানির মাধ্যমে ইন্টারন্যাশনাল পেমেন্ট গেটওয়ে যেমন স্ট্রাইপ বা পেপালের অ্যাক্সেস পাওয়া সম্ভব, কি কি বিষয় আমাদের মাথায় রাখতে হবে, কি কি প্রোস এবং কনস আছে, সব কিছু বিষয় নিয়েই আমরা আলোচনা করব। একটি বিষয় আমি আগে থেকে বলে রাখি, এই এপিসোডটা আমরা প্রায় 1 বছর আগে রেকর্ড করছিলাম, কিন্তু বিভিন্ন টেকনিক্যাল প্রবলেমের কারণে আমরা এতদিন এই এপিসোডটা রিলিজ দিতে পারি নাই। কিন্তু এই এপিসোডে যেই বিষয়গুলো নিয়ে আলোচনা করা আছে বা যেই ইনফরমেশনগুলো দেওয়া আছে, সব কিছুই অল টাইম রিলেভেন্ট। এই এপিসোডটা যদি আমি আজকেও রেকর্ড করতাম, তাহলে ঠিক সেম ওয়েতে আমরা রেকর্ড করতাম বা সেম ইনফরমেশনই আমরা দিতাম। তাই সম্পূর্ণ এপিসোডটি মনোযোগ দিয়ে দেখার জন্য অনুরোধ রইল। এবং আপনাদের সাথে আমি আছি মাসুদ, এবং আপনারা দেখছেন দ্য মাসুদ শো। আমরা লাস্ট এপিসোডে লিঙ্কডইন থেকে কিভাবে ক্লায়েন্ট আউটরিচ করা যায় সেই ব্যাপার নিয়ে আমরা খুঁটিনাটি অনেক বিষয় জানছি, এবং সেই কন্টেন্টটা কেমন হয়েছে দর্শক এই কমেন্ট বক্সে জানাবেন যে সেই কন্টেন্ট থেকে আপনি কি কি শিখছেন। এবং আমি আশা করি কন্টেন্টটা আসার পরে অনেক মানুষ আমার কাছে রিচ আউট করছে, এবং তারা অনেক হিডেন অনেক কিছু জানতে পারছে। সেই ব্যাপারটা আমরা অনেকের কাছ থেকে জানছি। বাট ক্লায়েন্ট রিচ আউট করার পরে আরও অনেক প্রবলেম ফেস করতে হয় বাংলাদেশ থেকে ফ্রিল্যান্সারদের, এবং অনলাইনে যারা বিজনেস করে, অনলাইন এন্টারপ্রেনার, তাদের অনেক প্রবলেম ফেস করতে হয়। আপনি অ্যাজ অ্যান এন্টারপ্রেনার হিসেবে গ্লোবালি বিজনেস করতে গিয়ে সবথেকে বেশি প্রবলেম কোন জায়গায় ফেস করছেন? আচ্ছা, তো সবাইকে স্বাগতম আজকের আরেকটা এপিসোডে। তো মাসুদ ভাই একটা ভালো কোশ্চেন আমাকে করলো যে লাস্ট এপিসোডে আমরা কথা বলছিলাম হচ্ছে আমরা কিভাবে ক্লায়েন্ট আউটরিচ করব, বে করব, এই ব্যাপারটা নিয়ে। আসলেই আমরা সবাই শুধু চিন্তা করি যে না আমরা আউটরিচ করব, ট্রিক খাটাবো, ক্লায়েন্ট আনলাম, বাট আলটিমেটলি ক্লায়েন্ট আনার পর আমাদের কি প্রবলেমটা হচ্ছে আমরা অনেকেই আসলে কথাবার্তা বলি না। তো যাই হোক মাসুদ ভাই, থ্যাংক ইউ একটা ভালো প্রশ্ন করার জন্য। তো একটা মজার ছলে আনসারটা দিব আজকে, বা একটা এক্সাইটিং করে আনসারটা দিব। মেইনলি হচ্ছে কি, ধরেন আপনি একটা ক্লায়েন্ট আউটরিচ করে ফেললেন, ক্লায়েন্টের কাজ করার জন্য আপনার টিম আছে বা আপনি নিজে কাজ করেন। এখন ক্লায়েন্ট তো আপনাকে এগ্রিমেন্ট সাইনিং করবে, একটা সাইনিং মানি দিবে। সো ক্লায়েন্ট তো আপনাকে বাংলা টাকায় আর পে করবে না, ক্লায়েন্ট আপনাকে হয়তো বা ইউএস ডলারে পে করবে বা ইউরোতে পে করবা, সামথিং কোনো একটা কারেন্সিতে সে আপনাকে পে করবে। এই টাকাটা তো আপনার ক্যাশ করতে হবে, বা আপনি যেহেতু টাকাটা আনতে হবে। সো এই যে প্রবলেমটা, পেমেন্ট গেটওয়ে যে প্রবলেমটা, এটাতে আমরা ফ্রিল্যান্সার থেকে শুরু করে প্রত্যেকে জর্জরিত। যে আপনি ক্লায়েন্ট আউটরিচ করে নিয়ে আসছেন, বাট আপনি টাকাটা ক্যাশ করতে পারতেছেন না, বা টাকাটা কীভাবে ক্যাশ করবেন সেটা জানেন না। যেমন এমন আমাদের ক্ষেত্রেও হয়েছে যে ক্লায়েন্ট রাজি, ক্লায়েন্ট পেমেন্ট করবে, সাইনিং মানি সব কিছু রাজি। ওই সময় আমাদের মাথায় আসছে আচ্ছা তাহলে পেমেন্ট নিব কিসে। দেখা যাচ্ছে যে একসময় আমরা আপওয়ার্কে ডিরেক্ট কন্ট্যাক্ট ইউজ করতাম, আপওয়ার্কের লিঙ্ক দিয়ে সরাসরি হচ্ছে পেমেন্টের জন্য ক্লায়েন্টকে দিতাম, তুমি আমার এখানে একটা অর্ডার দিয়ে দাও সার্ভিসের, দেন ক্লায়েন্ট অর্ডার দিয়ে দিত, আপওয়ার্ক তো কমিশন নিত না।
তো ওখান থেকে আমরা এটাকে ক্যাশ করে ফেলতে পারতাম। বাট এখনকার সিনারি আলাদা। আমরা যেহেতু চাচ্ছি যে টোটালটাই মার্কেট প্লেস থেকে বের হয়ে করব, যারা মার্কেট প্লেসে করবেন এরা চাইলে এটা করতে পারেন ডিরেক্ট কন্ট্রাক্টে ক্লায়েন্টকে লিঙ্ক দিয়ে ডিরেক্ট পেমেন্টটা নিয়ে আপনার পেওনিয়ার বাংলাদেশের অ্যাকাউন্ট যে কোনো জায়গাতে আপনি নিতে পারেন পেপাল। যাই হোক, বাট যখন আপনি চিন্তা করবেন মার্কেট প্লেসের বাহিরে আপনি অ্যাজ এন এজেন্সি বা হচ্ছে আপনি অ্যাজ এ সোলোপোনিয়ার আপনি কাজ করবেন, আপনি মার্কেট প্লেস থেকে কোনো হেল্প নেবেন না, টাকাটা ক্যাশ করবেন। সো সেক্ষেত্রে কী করবেন? সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনি যদি ইউএসএ করেন সেক্ষেত্রে ইউএসএর একটা বিজনেস ফরমেশন করতে পারেন, যেখান থেকে আপনি পেমেন্ট গেটওয়ে সাপোর্ট পাবেন, স্টাইপ, পেপাল, ওয়াইজ এক্সেট্রা অনেক ধরনের সাপোর্ট পাবেন, সেখানে ক্লায়েন্ট আপনাকে পেমেন্ট করতে পারবে। আবার এখন বর্তমানে অনেক ধরনের গেটওয়ে চালু হয়েছে যে দেখা যাচ্ছে যে ওখান থেকে ডলার ডিপোজিট করে দিলে সরাসরি বাংলা টাকা বাংলাদেশের ডিপোজিট হয়ে যাচ্ছে। এরকম অনেক কিছু বাংলাদেশে এখন পর্যন্ত আছে বা অনেক প্রতিবন্ধকতাও আছে, যে পেমেন্ট গেটওয়ে যে প্রতিবন্ধকতাটা, যে আমাদের কোম্পানি ফরমেশন কীভাবে করব, কিভাবে আসলে পেমেন্ট গেটওয়েগুলোর হেল্প নিব, পেমেন্ট গেটওয়েগুলো কীভাবে রেডি করব, পেমেন্টের কোনো ইস্যু থাকবে কিনা, পেমেন্টে স্মুথ আসছে কিনা, ডলার আসলো বা ডলারটা আদৌ বাংলা টাকা আমি ক্যাশ করতে পারবো কিনা, আমি লিগ্যাল চ্যানেলে আছি কিনা, প্রতিটা জিনিসে আমাদেরকে চিন্তা করতে হয়। শুধু ক্লায়েন্ট আউটরিচ করে নিয়ে আসলাম, পারফেক্ট, আপনি সুন্দর একটা কাজ করছেন। এখন যে মেইন প্রবলেমটা আসে যে আমরা পেমেন্ট গেটওয়ের প্রবলেমটা, সো এইটা হচ্ছে ভাই সবথেকে বড় প্রবলেম। বাংলাদেশে তো খুবই কমন কিছু প্রবলেম সবাই বারবার বলে, এবং প্রতিটা সরকার আসার পরেই বাংলাদেশে পেপাল নিয়ে আসবো, স্ট্রাইপ নিয়ে প্রমিস আসবো, করে যে পেপাল চলে আসছে। পেপাল চলে আসছে এরকম প্রমিস করে। কারণ একটা মজার কাহিনী বলি, 2019 সাল কি 20 সাল, যারা আসলে ইন্ডাস্ট্রিতে আছে তারা জানে, আমার আসলে সালটা ঠিক খেয়াল নাই, আমাদেরকে পেপালের কথা বলে জুম ধরায় দেওয়া হয়েছিল। সেটা আর না বলি। অনেকে বাংলাদেশে ছোট, ছোট যে ফ্রিল্যান্সার আছে, সেই ফ্রিল্যান্সাররা Upwork, Fiverr বা freelancer.com এ কাজ করে। সেই প্ল্যাটফর্মে কাজ করলে অন্যান্য পেমেন্ট গেটওয়ের দরকার পড়ে না। কারণ সেখানে আপনি পেওনিয়ার বাংলাদেশে অ্যাভেলেবল, পেওনিয়ার এড করতে পারতেছেন, অথবা তারা কিছু, কিছু প্ল্যাটফর্ম সরাসরি ব্যাংক ট্রান্সফার করে। ঠিক আছে? তো তাদের তো সেই প্রবলেমটা নাই। যারা শুধুমাত্র Upwork বা Fiverr এই প্ল্যাটফর্মগুলোর উপর ডিপেন্ডেন্ট। হুম। বাট এর বাইরে যারা লার্জ স্কেলে কাজ করে, অর্থাৎ হাই টিকেট সেলিং যে ফ্রিল্যান্সাররা আছে, তারা কিন্তু Upwork, Fiverr না, তারা Upwork, Fiverr এর বাইরে কাজ করে। যেমন আপনি Upwork, Fiverr এর বাইরে কাজ করেন বেশি। ঠিক তেমনই ফ্রিল্যান্সারদের বাইরেও যারা সলোপ্রেনার, এন্টারপ্রেনার যারা আছে অনলাইন বেসড, তারা কিন্তু আ বাইরের ক্লায়েন্টদের সাথে বেশি কাজ করে। সো বাইরের ক্লায়েন্টদের সাথে কাজ করতে গেলেই, বা ধরুন আপনি কোনো সার্ভিস দিচ্ছেন না, আপনি কোনো প্রোডাক্ট সেল করতেছেন। সেটা সফটওয়্যার বেসড হতে পারে বা ফিজিক্যাল প্রোডাক্ট হতে পারে। সো তখনই বাংলাদেশের এন্টারপ্রেনাররা বা ফ্রিল্যান্সাররা বুঝতে পারে যে কেন তারা পেপাল, স্ট্রাইপ নিয়ে চিল্লাপাল্লা শুরু করে। হ্যাঁ, যেমন ধরেন হচ্ছে আপনি চিন্তা করছেন সার্ভিস দিচ্ছি, আচ্ছা ফাইন, ঠিক আছে, আমি আপাতত আপওয়ার্কের মাধ্যমে ডিরেক্ট পেমেন্ট নিয়ে আসলাম আমার লিঙ্কটা দিয়ে। বাট আপনি যখন ড্রপ শিপিং করতে যাবেন বা আপনি যখন অন্য কোনো বিজনেস করতে যাবেন, তখন গিয়ে যখন পেমেন্ট কেটে, তখন তো ভাই আপওয়ার্ক আপনাকে তো পেমেন্ট রিলিজ করতে পারবে না। এক্স্যাক্টলি। তখন আপনাকে নিজস্ব একটা পেমেন্ট গেটওয়ে নিয়ে, পেমেন্ট গেটওয়ে থাকবে। এই পেমেন্ট গেটওয়ের জন্য আসলে ফার্স্ট প্রসেসগুলো কী থাকতে পারে, এই জিনিসগুলো নিয়ে আসলে কথা বলা যায়। এরপর হচ্ছে ধরেন আমি একটা গল্প বলি, স্টোরি বলি। আমি যখন ফার্স্ট টাইম মার্কেট প্লেস থেকে বের হইলাম, যে মার্কেট প্লেস থেকে আমি পেমেন্ট নিব না, আমার পেপাল ছিল, পেপালটা কিছুদিন পর্যন্ত আমি চালাতে পারছি, পরবর্তীতে যদিও পেপালটা লক করে দিছে বিকজ অফ আমার ওইটা চাইনিজ পেপাল ছিল। আমি যখন চায়না ছিলাম তখন আমি ওইখানের ডকুমেন্ট দিয়ে চাইনিজ পেপাল একটা ক্রিয়েট করছিলাম। তো পরবর্তী যেটা মজার ব্যাপার হচ্ছে, পেপাল এমন একটা জিনিস, যেহেতু আপনি চায়নাতে নাই, আইপিটা যেহেতু আমার বাংলাদেশ হয়ে গেছে, ওরা চেষ্টা লোকেশন চেঞ্জ করলে তো হ্যাঁ। প্রবলেম হবে। তো লোকেশন চেঞ্জের কারণে আইডেন্টি ডিসেবল করে না, ওরা তখন চিন্তা করে কি কোনো একটা ফল্ট করে কিনা সে, আমার মনে হয় এটা আইপির কারণে। তো একটা হুট করে একটা উড়া পেমেন্ট আমার কাছে আসছিল $1, উড়া পেমেন্ট। মানে আমি ওই সময় বিভিন্ন লোকের কাছ থেকে পেমেন্ট নিতাম বা অনেকে আমার পেমেন্ট গেটওয়েটা নিয়ে পেমেন্ট নিত। ওকে। আমাকে বলতে হয় মেইলটা দেন, পেমেন্ট দেন। তো এরকম যখন হইতো আমি এরকম দিতাম, তো আমি দেখা যাচ্ছে ডলারের ওভাবে একটা অ্যামাউন্ট ওদেরকে দিতাম, আমি এটাকে ব্যাংক রুইতে দিতাম। বিকজ অফ হচ্ছে আমার পেপালটা যেহেতু একদম আমার নামেই ছিল, আমি ওটা থেকে জুম করেও নিয়ে আসতে পারতাম। বা পেপালটা আমার ওয়াইজ অ্যাকাউন্ট এখনও আছে, ওই সময় বাংলাদেশে ওয়াইজ অ্যাকাউন্ট দিত, মানে ইউএস এর অ্যাকাউন্ট সহ দিত। এখনই বাংলাদেশে এটা দেয় না ফরমেশন ছাড়া। তো
তো ওই সময় পেপাল থেকে ওয়াইজে নিতাম, ওয়াইজ থেকে বাংলাদেশ অ্যাকাউন্টে আনতাম, 2% একটা ইনসেন্টিভ পাইতাম আমি। ওকে। হ্যাঁ, এভাবে আমি ওই সময় কাজ করতে পারতাম। তো হুট করে একটা উড়া পেমেন্ট ঢোকার পর আমার পেপালটাতে একটা 3 দিন আমি উড়া পেমেন্ট আসছে $1 তো $1 আসছে, কি দিল না দিল আমাকে কেউ নক দিচ্ছে না, আমিও তো এখানে আর কিছু করতে পারতেছি না, এখন চ্যাট করার কোনো অপশন নাই। যাই হোক, তো 3 দিন পর হুট করে একটা ডিসপিউট আসলো আমার কাছে, $1 একটা ডিসপিউট আসলো, যে $1টা পাঠাইছে ওই $1 একটা ডিসপিউট আসলো। চিন্তা করলাম হয়তো বা কেউ ভুলে টুলে পাঠাতে পারে, প্যারা নাই, আমি ডিসপিউটটা নর্মালি অ্যাকসেপ্ট করে দিছি। আচ্ছা। তো ওইটা ছিল আমার কাছে সব থেকে বড় ভুল মনে হয়। আমার অ্যাকাউন্টে ওই সময় প্লাস $900 মতো ছিল। হ্যাঁ, তো ডিসপিউটটা অ্যাকসেপ্ট করার ঠিক 12 ঘন্টা পর পেপ্যাল আমার কাছে দিল। আমি পেপ্যালের পলিসি ভায়োলেশন করছি, আমি ফ্রড করার ট্রাই করছি। দ্যাটস ওয়াই পেপ্যাল আমার অ্যাকাউন্টটাকে 180 দিনের জন্য লক করে দিছে। এরপর আর ওপেন করতে পারেন নাই? এটা টাকা আমি ফান্ড করতে পারছি, মানে টাকা আমি ক্যাশ করতে পারছি 180 দিন পরে। বাট এই যে 180 দিন একটা হ্যাসেলটা আমার হইলো। আর একটা জিনিস হচ্ছে পেপ্যালকে ডিসপিউট করার পর আমাকে বলছে যে তুমি ডিসপিউট অ্যাকসেপ্ট করবে। আমি করছি, আমি নিচে কোনো কারণ লিখি নাই। বিকজ আমার চিন্তা ছিল $1 তো, আর এটা তো আমার না, চলে যাক। পেপ্যাল এটাকে ধরছে যে তুমি তাহলে তুমি যদি ডিসপিউট অ্যাকসেপ্ট করো, তুমি তো পেমেন্ট নিছো কেন? আমাকে পলিসি ভায়োলেশনে দিয়ে আমার অ্যাকাউন্টটাকে সে লক করে দিল। এরপর 180 দিন পর আমি ওই ওয়াইজে ট্রান্সফার করে, কারণ 180 দিন পর আপনার কাছে একটা অপশন আসবে, একটু সময় লাগে যদিও বা 180 দিন বরাবর না, একটু এপাশ ওপাশ সময় হয়। আসলো যে হচ্ছে আপনি আপনার ফান্ডে ট্রান্সফার করার জন্য অ্যাভেলেবল হয়েছে, আপনি ট্রান্সফার করতে পারেন। দেন আমি ট্রান্সফার করে এটাকে ক্যাশ করতে পারছিলাম। প্রায় ওই সময় বুঝতেছেন 180 দিন আমার একটা ফান্ড ওখানে আটকে ছিল। আমি এটা আমার ফান্ড থাকলেও তো ধরতে পারতেছি না। আবার একটা জিনিস আছে, ওই আপনি যে ফান্ড রিলিজ করবেন, ওখানে যদি আপনার নামে অ্যাকাউন্ট না হয়, আপনি এটা রিলিজও করতে পারবেন না। ওই সময় এটা ছিল। এখন আমি জানি না যদিও বা, এখন এই ঘটনাগুলো আমার সাথে ঘটে না। বাট তখন এগুলো ছিল সবথেকে চ্যালেঞ্জিং জিনিস, যে আমার ফান্ড 180 দিন পর্যন্ত আটকে ছিল। এরপর যখন দেখলাম পেপ্যালে আমি এত বড় একটা ধাক্কা খাইলাম, আমি চিন্তা করলাম, আচ্ছা ঠিক আছে, পেওনিয়ার তো আমার আছে, আমি পেওনিয়ারের থ্রুতে ক্লায়েন্ট থেকে পেমেন্টগুলো নিব। এখন বেশিরভাগ অফ ক্লায়েন্ট হচ্ছে কি পেওনিয়ার ইউজ করে না, একদম বাস্তব কথা ভাই। পেওনিয়ার আমরা এশিয়ান যারা আছি ফ্রিল্যান্সার, বেশিরভাগ এরা ইউজ করি। এক কথায় বেশিরভাগ আপনার এজেন্সি আছে বা যারা ক্লায়েন্ট আছে, তারা কোনো পেমেন্ট গেটওয়ে তো ইউজ করে না। হ্যাঁ। তাদের হয়তোবা কার্ড আছে বা সর্বোচ্চ পেপাল আছে। না, পেমেন্ট গেটওয়েতে পেমেন্ট করতে পারে, কিন্তু এদের বিভিন্ন ব্যাংক কার্ড আছে। ওই ব্যাংক কার্ড থেকে তারা পেমেন্ট করে। সো সেটা তো আর আপনার পিওনিয়ারে তো পসিবল না। তো পেওনিয়ারে একটা অপশন আছে, এটা হচ্ছে পেমেন্ট রিকোয়েস্ট একটা অপশন আছে। যে আপনি চাইলে ক্লায়েন্টের কাছে পেমেন্ট রিকোয়েস্ট দিতে পারবেন, ক্লায়েন্ট তার কার্ড দিয়ে পেমেন্ট করলে পেওনিয়ারটা আসবে, মানে অ্যাজ লাইক এ পেওনিয়ার একটা গেটওয়ে সাপোর্ট দিচ্ছে আপনাকে। এখন আমিও এই ঘটনাটা ঘটানোর জন্য আমি অনেক সার্চ টার্চ করে করলাম। ফার্স্টে আমি আমাকে ট্রায়াল দিলাম, দেখলাম আমি যখন এই পেমেন্ট রিকোয়েস্টটা পাঠাচ্ছি, ওই ইমেইলে কোনো পিওনিয়ার অ্যাকাউন্ট প্রিভিয়াসলি না থাকলে বেটার, কারণ একটা বিজনেস পিওনিয়ার হয়ে যাচ্ছে ওখানে। বিজনেস পিওনিয়ার থেকে আমার পার্সোনাল পিওনিয়ারে পেমেন্টটা আসবে, ব্যাপারটা এমন। তো ক্লায়েন্টকে এইভাবে আমি টেস্ট করার পর আমারটা দেখলাম, আমি তো পেমেন্ট করি নাই, যেহেতু আমি পেমেন্ট করতে পারবো না, আমি জাস্ট টেস্ট করলাম ঘটনা কী ঘটতেছে, দেখলাম ঘটনা স্মুথ, পেমেন্ট করার জন্য কার্ড অপশন চাচ্ছে, কার্ড দিয়ে পেমেন্ট করা যাচ্ছে। সো আমি এর ভেতরে যাই নাই, কারণ আমার তার প্রয়োজন নাই। পিওনিয়ার বাই চান্স এটাকে আবার ইস্যু ধরে আমার অ্যাকাউন্ট আবার লক না করে দিলে হয়। তো আমি ইনস্ট্যান্ট ওটা থেকে বের হয়ে গেলাম। এবার ক্লায়েন্টকে আমি ওই সময় $250 মতো একটা বিল পাঠাইছিলাম, মেবি 250 হবে, এরকমই ছোট একটা বিল পাঠাইছিলাম ফেসবুক অ্যাড সেটআপের জন্য। ওকে। অ্যাড সেটআপ করে দিব এটার জন্য আমি তাকে একটা বিল পাঠাইছিলাম। তো ক্লায়েন্ট বিল অ্যাকসেপ্ট করতে গেল, বিল অ্যাকসেপ্ট করলো, ক্লায়েন্ট পেমেন্ট করলো। ওর কাছে আমার মেল আছে, আমি ওকে গাইড করলাম, তোমার কাছে আসলে তুমি অ্যাকাউন্ট খোলো, সমস্যা নাই, তোমার কার্ড থেকে পেমেন্টটা কাটবে, তোমার একটা বিজনেস অ্যাকাউন্ট হয়ে গেল। ও খুশি, দিল, পেমেন্ট দিল, পেমেন্ট ঢুকলো। পেওনিয়ার ওখানে একটা 3 ডেজ সময় নেয়, যে 3 ডেজ পর ফান্ডটা তারা রিলিজ করবে চেক করে। তো ঠিক এই সময় বাদলো ক্যাচাল, তারা আমার কাছে কিছু রিকোয়ারমেন্ট চাইলো, যে হচ্ছে তুমি তোমার এনআইডি কার্ড এগুলো দাও। আমি দিলাম, সব কিছু দিলাম। এবার ঘটনা হয়েছে কি, তারা ক্লায়েন্টেরটা চেয়ে বসছে, যে ক্লায়েন্টের এন্ড থেকে ক্লায়েন্টের এসএসএন বা এনআইডি যা আছে এগুলো সাবমিট করতে হবে, ক্লায়েন্টের ব্যাঙ্ক স্টেটমেন্ট সাবমিট করতে হবে, ক্লায়েন্টে কি সার্ভিস নিচ্ছে সেটা ইনভয়েস দিতে হবে। ভাই তুমি আমার থেকে নাও, আমি ফ্রিল্যান্সার, তুমি আমার থেকে নাও, এগুলো আমার ডিটেলস নাও। তুমি ক্লায়েন্ট থেকে যদি ক্লায়েন্টের আইডি কার্ড চাও, ইনভয়েস চাও, ক্লায়েন্টের সার্ভিস ডিটেলস চাও, তাহলে তো ভাই হলো না। ক্লায়েন্টে এত প্যারায় যাবে না ভাই, ওদের তো সময় নাই। পেমেন্ট গেটওয়েটাই স্মুথ, পেমেন্ট কিন্তু ওদের যে চুল মার্কা রুলসগুলো আছে এটা আসলে স্মুথ না। ওরা করলো কি, পরে আমি যখন ক্লায়েন্টকে এভাবে বললাম, ক্লায়েন্ট পরে বলতেছে হোয়াট ইজ দিস ম্যান, আমি আমার পার্সোনাল ইনফরমেশন কেন ওকে দিব? তুমি বলছো একটা অ্যাকাউন্ট করতে, আমি এটা করতে পারি, বা তুমি ইনভয়েস সাপোর্ট সাবমিট করে, আমি কিন্তু আমার এন্ড থেকেও ইনভয়েস দিছিলাম।
তো পেওনিয়ার চাইলেই আমার ইনভয়েসটা অ্যাকসেপ্ট করতে পারে। তার ক্লায়েন্ট তো ভাই এটা পেমেন্ট গেটওয়ে এসে ইউজ করতেছে। একটা মানুষ যখন একটা জিনিস পারচেস করে তার কার্ড কেন লাগবে? আমি কোন কার্ড বলছি? ন্যাশনাল কার্ড কেন লাগবে? পাসপোর্ট কেন লাগবে? স্বাভাবিক জিনিস না? তার থেকে তুমি এটা ডিমান্ড করতে পারো না। যদিও আমি জানি না পেওনিয়ার রুলস কি, বাট সেইটা ডিমান্ড করছে। একবার না, বেশ কয়েকবার। আমি মনে করছি ফার্স্ট টাইম লেনদেন, যার মধ্যে আমি ক্লায়েন্টকে অ্যাপ্রোচ করে অনেক কষ্টে এটা লেনদেনটা ক্লিয়ার করাইছি। তবে একটা জিনিস আমি দেখছি, একজন যদি একবার ক্লিয়ার করে সেক্ষেত্রে তার নেক্সট পেমেন্টগুলোতে তেমনভাবে আর আইডি কার্ড চায় না, মানে খুব কম চায় আর কি, একজন একবার। কিন্তু এখন ক্লায়েন্টটা যে আপনার রিটার্ন থাকবে এর তো কোনো ভরসা নেই। পেওনিয়ার হচ্ছে ওয়ান অফ দ্য ওয়ার্স্ট একটা প্ল্যাটফর্ম হ্যাঁ, আমার কাছে মনে হয়। শুধুমাত্র বাংলাদেশি হিসেবে আমাদের কোনো ওয়ে নাই, যারা ফ্রিল্যান্সার তাদের কোনো সেকেন্ড অপশন নাই, দ্যাটস ওয়াই তারা পেওনিয়ার ইউজ করে। হুম। আদারওয়াইজ পেওনিয়ার হচ্ছে ওয়ান অফ দ্য ওয়ার্স্ট প্ল্যাটফর্ম। এটা আমি নিজেও আহ, আমি এটার ভুক্তভোগী। কারণ 2015 সালে আমি প্রথম পেওনিয়ার অ্যাকাউন্ট ওপেন করি এবং তখন থেকে আমি ইউজ করি। 2018 সালে 15 সালে তখন আপনার নর্মাল যে ভোটার আইডি কার্ড সেটা দিয়ে হয়ে যেত, আর কোনো কিছু লাগতো না। 2018 সালে আমার মানে 2018 সাল পর্যন্ত আমি নর্মালি ট্রানজাকশন করছি। আমি ব্যাংক অ্যাকাউন্টে টাকা আনছি, আমি এটিএম বুথ থেকেও টাকা তুলছি, কোনো সমস্যা হয় নাই। 2018 সালে হুট করে আমার অ্যাকাউন্ট লক করে দেয়। লক করে বিভিন্ন ইনফরমেশন চাই যে এই ইনফরমেশন দিতে হবে, সেই ইনফরমেশন দিতে হবে। এবার দুনিয়ার ইনফরমেশন দেওয়ার পরেও নেয় না। কারণ ওখানে আরেকটা প্রবলেম হচ্ছে যে স্মার্ট আইডি কার্ড চাই। এখন আমার তো স্মার্ট আইডি কার্ড নাই। এখন সরকার আমাকে না দিলে আমি কি করব? আমার এখনো পর্যন্ত স্মার্ট আইডি কার্ড দেয়নি। সেম আমারও এখনো নাই। এখন দিন স্ট্যাটাস চেক করতে গেলাম এই পরশুদিন, স্মার্ট আইডি কার্ড স্ট্যাটাস কি লেখছে, আপনার এই রিলেটেড কোনো তথ্য নাই। মানে হ্যাঁ, ডেট দিতে পারে। দিবে আনপ্রেডিক্টেবল ডেট। ভাগ্য ভালো পাসপোর্ট ড্রাইভিং লাইসেন্স দিয়ে চলতে পারতেছি। এখন আমার এখানে আরেকটা প্রবলেম হয়েছিল। আমি প্রথমে যখন আমি ভোটার আইডি কার্ড করি তখন আমার আইডি কার্ড দেয় নাই, কিন্তু তখন আপনার একটা কপি অনলাইন থেকে ডাউনলোড করে রাখা যায়। ওইটাই তো এখন। এখন আমি ওই অনলাইনে যে কপিটা ডাউনলোড করা যে কপিটা, ওই কপিটা দিয়ে আমি প্রথম পেরিয়ার অ্যাকাউন্ট খুলি। পরবর্তীতে যখন আমার কার্ড পাই তখন আমি কার্ড সাবমিট করি। সাবমিট করার পরে বলে যে, মানে যখন মেইন কার্ড দেয় সেই কার্ডের সাথে কিন্তু ওই অনলাইন কপির যে আইডি কার্ড কিন্তু সেম না, মিল নাই। মিল না থাকার কারণে রিজেক্ট করে দেয়। এরপরে বলে যে স্মার্ট আইডি কার্ড লাগবে, তাছাড়া হবে না। আমার কাছে স্মার্ট আইডি কার্ড নেই। তারপরে বলে যে পাসপোর্ট লাগবে। পাসপোর্ট তখন আমি করি নাই। পরবর্তীতে পাসপোর্ট করে আমি মনে হয় 21 না 22 সালে পাসপোর্ট করে আমি আবার সাবমিট করি। 18 সালের কথা। এই ৩-৪ বছর আমি ইউজ করতে পারি নাই কিন্তু। 22 সালে মনে হয় পাসপোর্ট দিয়ে আমি সাবমিট করি। তারপরে ইনফরমেশন চাই, আমার ব্যাংক স্টেটমেন্ট চাই, আমার কোথায় আমার অফিস বা কোথায় আমার বাসা সেটার ইউটিলিটি বিল টিল হাবিজাবি। সাবমিট করতেছি, রিজেক্ট করতেছে। সাবমিট করতেছি, রিজেক্ট করতেছে। এইভাবে মানে মাথা নষ্ট করে দেয়। সো আমি অ্যাকচুয়ালি বুঝি না যে এত প্রবলেম কেন পেওনিয়ারে। তারপরে এই যে আপনি যেটা বললেন যে পেমেন্ট নিতে গিয়ে আপনি কি প্রবলেম ফেস করছেন, যে এইগুলা ওয়ান অফ দ্য ওয়ার্স্ট একটা জিনিস। হ্যাঁ, আমার মনে হয় যে বাংলাদেশের মানুষের পেওনিয়ার মানে একযোগে ব্যান করা উচিত। শুধু বাংলাদেশ না, পুরো নিজেরাই ব্যান করে দেওয়া উচিত যে হ্যাঁ। পেওনিয়ার ইউজই করবো না। এইটাই। আর মেইন জিনিস হচ্ছে আমি বললাম না, ধরেন আমি একজন বিক্রেতা, তুমি আমার থেকে ডকুমেন্ট নাও, এটা কোনো সমস্যা না। তুমি যখন আমার ক্রেতা থেকে ডকুমেন্ট নেওয়া শুরু করবা, ক্রেতা থেকে চাওয়া শুরু করবা যে ভাই তোমার পার্সোনাল ডিটেলসগুলো দাও, কেন ভাই? এইটা তো আরো বেশি ওয়ার্স্ট। তো পরবর্তীতে সেকেন্ড পেমেন্ট যখন নিব তখন এরকম যে এরপর বেশ কয়েকটা ক্লায়েন্ট ফেড আপ হয়ে গেছে যে এইভাবে আমরা পেমেন্ট আসলে দিতে পারবো না। পরে এই দিকে আমি খোঁজা শুরু করলাম আসলে অল্টারনেটিভ ওয়েটা কি। অল্টারনেটিভ ওয়ে যখন আমি খুঁজতে গেলাম মার্কেটে, তখন দেখলাম যে কোম্পানি ফরমেশন, আমার সামনে একটা কোম্পানির অ্যাড আসলো। এভাবে আমি কোম্পানির নাম বলবো না, অ্যাড আসলো। অ্যাড আসার পর আমি দেখলাম হচ্ছে ওরা ইউএসএতে বিজনেস রেজিস্টার করতেছে, এলএলসি বা সি ক্রপ। তো আমি একটু সার্চ করলাম যারা এই টাইপের সার্ভিস দেয়, মার্কেটিং রিলেটেড সার্ভিস দেয়, এদের জন্য আসলে কোন টাইপের জিনিসটা বেটার হয়। তো আমি সার্চ করে দেখলাম যে এটা হচ্ছে এলএলসি, যারা এলএলসিটাই হচ্ছে মার্কেটিং এজেন্সির জন্য বা মার্কেটিং এর জন্য বেস্ট। ওদের জন্য সি ক্রপের দরকার নাই, কর্পোরেশনের দরকার নাই, কারণ সি কর্পোরেশনের ট্যাক্স ডাবল থাকে, এলসিতে আবার ট্যাক্সের একটা প্যারাতারা ঝামেলা। তো একটু সার্চ করে পরবর্তীতে এদের সাথে কথাবার্তা বলে একটা সার্ভিস চার্জ দিয়ে আমি কোম্পানি ফরমেশন করালাম। বাট এদের থেকে তো আমি আর পেমেন্ট গেটওয়ে নেই নাই, জাস্ট কোম্পানিটা ফরমেশন করাইছি। দেখবেন বিভিন্ন কোম্পানির সার্ভিস দিয়ে হচ্ছে জাস্ট কোম্পানি ফরমেশন করে দিবে, গেটওয়ে করে দিবে না। সো গেটওয়ে জন্য হেল্প নিলাম,
বিভিন্ন টিউটোরিয়াল দেখলাম, এরপরে গেটওয়েগুলো রেডি করলাম যে কীভাবে করতে হয়। তবে একটা জিনিস আমি সবাইকে বলবো, যেটা যে হচ্ছে কখনো একা চেষ্টা করবেন না আসলে। একা চেষ্টা করতে গেলে হয় কি, অনেক প্রবলেম হয় ভাই। আর আমরা যখন করছি ওই সময়টায় প্রবলেমগুলো একটু কম ছিল। আর এখন ব্যাপারটা হইছে কি, ধরেন আপনি ড্রপ শিপিং করেন। আপনার একটা Stripe অ্যাকাউন্ট আছে। আপনার রেগুলার লেনদেন চলতেছে, সবকিছু চলতেছে। আপনার সেলস ভালো, প্রফিট আসতেছে ভালো। হুট করে একটা ক্লায়েন্ট ধরেন আপনার কোনো একটা প্রোডাক্টে ডিসপিউট মারলো, প্রোডাক্টটা তার পছন্দ হয় নাই। বিশ্বাস করবেন না, শুধুমাত্র বাংলাদেশী হওয়ার কারণে আপনার Stripe অ্যাকাউন্টের ব্যালেন্সও লক করে দিতে পারে। করতেই পারে। তার মানে কি, আপনার শুধু একটা জিনিসের কারণে, প্রবলেমের কারণে আপনার পুরো অ্যাকাউন্টটাও লক হয়ে যেতে পারে। সো এই টাইপের অনেক ইস্যু থাকে। এইজন্য চেষ্টা করবেন একা কিছু না করতে। এটলিস্ট কোনো একটা এক্সপার্টের হেল্প নেন, কনসালটেন্সি নেন। আমিও নিছি। আমি YouTube ঘাঁটছি, বিভিন্ন জনের সাথে কথা বলছি, বুঝছি, এরপরে করছি। বাট ওই সময়টাতে হয় কি, আমাদের কাছে এনাফ আসলে মানি ছিল না বা থাকতো না। বাট এই এখন এই ব্যাপারটায় আমি এই জায়গায় একটু ইন্টারাপ্ট করি। অনেকে আছে যারা কেবল ফ্রিল্যান্সিং শুরু করছে অথবা ছোট, ছোট অনলাইনে বিজনেস শুরু করছে। তাদের পক্ষে তাদের জন্য আসলে আমরা খুব বেশি যে হেল্প করতে পারবো ব্যাপারটা সেরকম না। তাদের আসলে freelancer.com বা Upwork বা Fiverr এ টুকটাক কাজ করে নিজের একটা ক্যাপিটাল ম্যানেজ করাটা উত্তম। এবং যাদের মিনিমাম ২-৫-১০ লাখ টাকা অলরেডি ক্যাশ করে ফেলছে, তাদের জন্যই আসলে আপনি যেটা বললেন যে কোম্পানি ফরমেশন হুম। বা সেই স্টেজে যাওয়া উচিত। হ্যাঁ, অবশ্যই একদম আমার পকেটে ১ লাখ বা ২ লাখ টাকা আছে, কোনো প্রয়োজন নাই। মানে এটা দরকার নাই। কারণ আসলে হচ্ছে ভাই, দরকার নাই। আপনার আসলে আপনার এখন যে বিজনেসটা আছে বা যে সার্ভিসটাকে স্কেল আপ করার সময়, স্কেল আপ করার পর আপনি ১০ লাখ টাকা বা ৮ লাখ টাকা এরেঞ্জ করে ফেলছেন। ৮ লাখ হইলেও এনাফ। এরেঞ্জ করে ফেলছেন, আপনার একটা ফরমেশন করতে একটা অ্যামাউন্ট যাবে ভালো অ্যামাউন্টের। সো এগুলা খরচ করে ফেললেও যেন আপনি মার্কেটিং এর একটা বাজেট রাখতে পারেন। কারণ আপনি ফরমেশন করে ফেলছেন ঠিক। ফরমেশন করলে তার ফরমেশন আপনাকে ক্লায়েন্ট দিয়ে যাবে না। হ্যাঁ, গেটওয়ে তো আপনাকে ক্লায়েন্ট দিবে না। ক্লায়েন্ট আপনাকে খুঁজে বের করতে খুঁজে বের করতে হবে। সো আপনি যেহেতু লিঙ্কডিন আউটরিচ পারেন বা কোল্ড ইমেইলিং পারেন বা কোনোভাবে ক্লায়েন্টকে মার্কেট প্লেস থেকে বাইরে নিয়ে আসছেন, আপনার কাছে এনাফ রিসোর্স আছে, দেন আপনি কমিউনিটি ফরমেশন করে লাইফটাকে আরেকটু ইজি করতে পারেন যে গেটওয়ে সাপোর্ট নিয়ে। বাট আপনি যদি সোলোপ্রনি হন, একদম সিঙ্গেল, আপনার এত বড় কিছু নাই, আপনি সেক্ষেত্রে আপওয়ার্কের ডিরেক্ট কন্ট্রাক্টটা ইউজ করতে পারেন, কোনো ইস্যু নাই। যদি সার্ভিস আর যদি ড্রপ শিপিং আপনি করার প্ল্যান করেন ভাই, আমি আপনাকে একটা কথা বলবো, এনাফ মানি ছাড়া আপনি ড্রপ শিপিং আইসান না। আপনাকে অনেকে বলবে যে ৫০,০০০ টাকায় পুরো ওয়েবসাইট সহ ১০,০০০ টাকা সার্ভিস চার্জ একটা ড্রপ শিপিং ওয়েবসাইট, ড্রপ শিপিং এর এপিআই দিয়ে দিব। ৫০ টাকাতে আপনাকে পুরা ওয়েবসাইট রেডি করে দিচ্ছি, সবকিছু করে দিচ্ছি, পুরা রেডি আপনি এখানে। আপনি এখন শুধু বেচবেন, কামাবেন। ভাই, খামাখা। আপনার কাছে যদি মার্কেটিং এর জন্য এনাফ বাজেট না থাকে, আপনি ড্রপ শিপিং এ যায়েন না। হুম। কারণ নরমাল জিনিসটাই হচ্ছে আপনি ৳১ লাখ টাকা কিন্তু অনায়াসে খরচ করতে পারছেন। পরের স্টেজের খরচগুলা ভাই, এটা বাংলাদেশ না যে আপনি চিন্তা করবেন এক্সপেক্টেড $১ একটা অর্ডার পড়বে, ৮৫ সেন্টে একটা অর্ডার পড়বে, $১.৫ একটা অর্ডার পড়বে। আপনি খেলতেছেন ইন্টারন্যাশনাল জায়ান্টে। ওই ক্ষেত্রে আপনি ২-৫ টাকা দিয়ে খেলা করা আসলে ওটা ছেলে খেলা। যারা ড্রপ শিপিং করবেন চিন্তা করতেছেন বা করার চিন্তা করছেন, এদেরকে আমি অবশ্যই বলব, এনাফ মার্কেটিং বাজেট ছাড়া আপনি ভাই আইসেন না। অর্গানিকলি ড্রপ শিপিং এ সেল হয়, বাট এইটা করতে যে ধৈর্যটা, এই ধৈর্য আস্তে, আস্তে আপনি মোটিভেশন ফল করে ফেলবেন। এখন আমরা ড্রপ শিপিং এর ব্যাপারটা নট হুম। জাস্ট ড্রপ শিপিং, হ্যাঁ। আপনার অনলাইন বেসড যেকোনো বিজনেসই বলা হোক না কেন, হ্যাঁ। সেটা সার্ভিস রিলেটেড হোক বা প্রোডাক্ট রিলেটেড হোক, ফিজিক্যাল প্রোডাক্ট হোক বা ডিজিটাল প্রোডাক্ট হোক, যেকোনো কিছু করতে গেলে আপনার বেস্ট প্রবলেমটাই বাংলাদেশ থেকে আমি যেটা বললাম যে গেটওয়ে। গেটওয়ে। এই ব্যাপারটা আমরা সলভ করার চেষ্টা করব যে কাদের আসলে এই গেটওয়ে গুলো পাওয়ার জন্য, বিশেষ করে পেপাল এবং স্ট্রাইপের মতো গেটওয়ে পাওয়ার জন্য বাংলাদেশ থেকে কাদের আ কোম্পানি ফরমেশন নিয়ে কাজ করা উচিত বা আ এই ধরনের বিজনেসে কাদের ফোকাস দেওয়া উচিত? আপনার কাছে কি মনে হয় যাদের কম টাকা আছে বা অ্যাকচুয়ালি কি পরিমাণ টাকা থাকলে আমাদের কোম্পানি ফরমেশন বা আ গ্লোবালি বিজনেস করার প্ল্যান করা উচিত? আচ্ছা, এখানে ২ টা পয়েন্ট আছে। আমরা কিছুক্ষণ আগে বলছিলাম যে হচ্ছে আমাদের ৮-১০ লাখ যদি সেভিংস থাকে ব্যাক এন্ডে, হুম। আমরা এটা করতে পারি। আরেকটা ওয়ে হচ্ছে, ধরেন আপনার হাতে ক্লায়েন্ট আছে।
আপনার কাছে কোম্পানি ফরমেশন করার মতো একটা বাজেটও আছে। লং টার্মের ক্লায়েন্ট আছে। হ্যাঁ। আপনি এদেরকে দিয়ে সাস্টেন করতে পারেন মার্কেটে। দেন আপনি কোম্পানি ফরমেশন দিকে যান বা আপনার কোল্ড আউটরিচগুলো খুব ভালো কাজ করতেছে আসলে। আপনি চিন্তা করতেছেন আপনার যেকোনো সময় ক্লায়েন্ট অনবোর্ড হয়ে যেতে পারে। আপনার একটা ক্লায়েন্ট অনবোর্ড হইলে আপনার কোম্পানি ফরমেশনের খরচটাও চলে আসবে। এক্স্যাক্টলি। বা আপনার একটা ব্যাকএন্ডের টিম আছে, আপনার বন্ধু-বান্ধব আছে বা আপনার একটা টিম রেডি করে রাখছেন, যারা আপনার জন্য রিমোটলি হোক, ফিজিক্যালি হোক আপনাকে হেল্প করতে পারবে, আপনাকে ফাঁসাবে না। সেক্ষেত্রে আপনার কোম্পানি ফরমেশন করা উচিত। যে আপনি সেক্ষেত্রে পারতেছেন। এখন কোম্পানি ফরমেশন করার পর আপনি ধরেন যদি আমাদের মতো ডিজিটাল সার্ভিস আপনি এলএলসি করতে পারতেছেন। আর আদারওয়াইজ কর্পোরেশন টাইপ হলে তো সি-কর্প করতেই হবে। সো এইটা করার পর এখন আপনার এখানে একটা ফ্যাসিলিটিস আছে। এটা হচ্ছে আপনি যদি নন ইউএস পিপল হন, সেক্ষেত্রে অনেক ক্ষেত্রে দেখা যায় ট্যাক্সেশনের একটা ব্যাপক প্রবলেম। হ্যাঁ, দেখা যাচ্ছে যে প্রবলেম আছে আবার অনেক রে ডে ইয়া মানে ট্যাক্সও অনেক সময় ডিবেট করে দেয়। দেখা যাচ্ছে যে আপনি বাইরের থেকে সার্ভিস দিচ্ছেন, কোম্পানিটা ওখানে রাখছেন, কোম্পানি এস্টাবলিশ করতেছেন, অনেক ক্ষেত্রে ছাড় দেওয়া যায় বা জিরো রিটার্নও করা যায়। তো দেখা যাচ্ছে যে অনেক ক্ষেত্রে এগুলো আসলে আমরা যাদের কাছে ফরমেশন এটা বলে না। সো আমি সবসময় একটা কথা বলি যে হচ্ছে আপনি যখন কোনো কিছু করবেন, আপনি জিনিসটা নিয়ে আগে সার্চ করেন। আগে বুঝে নেন যে জিনিসটা আসলে কিভাবে কাজ করে। হ্যাঁ, আপনি টাকা দিয়ে করবেন, বাট আপনার নলেজ থাকাটা জরুরি। আপনি যখন একটা বিজনেস করবেন, আপনার গ্রাফিক্স ডিজাইন, ডিজিটাল মার্কেটিং, ভিডিও এডিটিং শিখার দরকার নাই। আপনি জানেন যে জিনিসগুলো কিভাবে কাজ করে। আমি অলওয়েজ বলি যে আপনার ক্লায়েন্টকে আগে এডুকেট করেন। কারণ ক্লায়েন্ট এডুকেট থাকলে ক্লায়েন্ট বুঝতে পারে। আপনার সাথে ক্লায়েন্টের তখন ম্যাচটা ভালো হয়। সো যখন আপনি এই জিনিসগুলো নিজে বুঝবেন, আপনাকে ভাই ওখানে পণ্ডিত করতে হবে না গিয়ে যে, "ভাই এটা তো এখানে দিছে, এটা দিছে।" আপনি জাস্ট সে যেটা বলতেছে এটা ম্যাচ করার ট্রাই করবেন। আচ্ছা ঠিক আছে। ওই যে মাঝখানে একটা ভিডিও ভাইরাল হয়েছিল না? যে এরকম যে হচ্ছে আ $1000 ওয়ালেট অলওয়েজ বি সাইলেন্ট। ব্যাপারটা এরকমই। ইয়া। আপনি সাইলেন্ট থেকে জিনিসটা বুঝে নেন। বুঝার পর যদি আপনার কোয়েশ্চেন থাকে এবার অ্যারাইজ করেন স্মার্টলি। দেখবেন আপনার সামনে যে লোকটা বসে আপনাকে ডিল করতেছে ও বুঝতেছে যে না এ আসলে কিছু একটা বুঝে। এখানে আমি একটা জিনিস এড করব। সেটা হচ্ছে যে আমাদের এই ভিডিওটা আজকে এই মুহূর্তে যে পডকাস্টটা মেক করতেছি আমরা, এটাতে আমরা স্টেপ বাই স্টেপ কোম্পানি ফরমেশন নিয়ে কথা বলবো। স্টেপ বাই স্টেপ আমরা অন্যান্য যে পেমেন্ট গেটওয়ে কিভাবে বাংলাদেশ থেকে আমরা পাবো সেটা নিয়ে কথা বলবো। এর মানে এই নয় যে আপনি এই একটা ভিডিও থেকে এভরিথিং শিখে ফেলবেন। হ্যাঁ, এটা পসিবল না। আমরা জাস্ট একটা এখানে নলেজ দিতে একটা পারি। নলেজ দেবো, একটা গাইডলাইন দেবো। আপনি চাইলে একা ট্রাই করতে পারেন। হুম। বাট সেটা সবসময় একা করলেই যে বেটার হবে ব্যাপারটা এরকম না। আপনি চাইলে বিভিন্ন এক্সপার্টের সহায়তা নিতে পারেন। আপনি চাইলে আপনার এক বড় ভাইয়ের সহায়তা নিতে পারেন এবং নিজে আরো রিসার্চ করতে পারেন। হ্যাঁ, এই একটা ভিডিও কখনো এন্ড পয়েন্ট হতে পারে না। অবশ্যই। এটা জাস্ট একটা রিসার্চের একটা পার্ট হতে পারে। হুম। সো আমরা এমনভাবে ইনফরমেশনগুলো দেব যাতে মানুষজন প্রপার একটা দিক নির্দেশনা পায় যে হ্যাঁ, এই কাজটা করতে গেলে এই স্টেপগুলা ফলো করতে হবে। সো আমরা যদি কোম্পানি ফরমেশনের দিকে যাই, সো ফার্স্টে বাংলাদেশ থেকে কোম্পানি ফরমেশনের জন্য সাপোজ অনলাইন বেসড, ডিজিটাল বেসড ম্যাক্সিমাম ক্লায়েন্ট বা সবথেকে বড় প্লেস হচ্ছে মার্কেট প্লেস হচ্ছে ইউএসএ। হুম। সো মোস্ট অফ দ্য পার্সনের কিন্তু টার্গেট থাকে ইউএসএ তে একটা কোম্পানি ফরমেশন করবে, রাইট? হুম। সো ইউএসএ তে কোম্পানি ফরমেশন এবং ইউএসএ এর ক্লায়েন্ট হ্যান্ডলিং সবকিছু আমার পার্সোনালি যথেষ্ট পরিমাণ নলেজ আছে বা যথেষ্ট পরিমাণ এখানে এক্সপেরিয়েন্স আছে। সেই জায়গা থেকে আমিও এখানে কিছু ইনপুট দেওয়ার চেষ্টা করব। অবশ্যই। আমার নলেজটা আমি শেয়ার করার চেষ্টা করব যে আমি কিভাবে এভরিথিং হ্যান্ডেল করি। আমি পার্সোনালি যখন কোম্পানি ফরমেশন করতে যাই, তখন বেশ কিছু প্রতিষ্ঠানের সাথে আমি যোগাযোগ করি এবং আমি নিজেও ট্রাই করি যে কি করা যায়, যে কোনটা বেটার হবে। সো বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে যখন আমি কমিউনিকেশন করি, তখন দেখা যায় তারা বেশ কিছু ইনফরমেশন হাইড করে রাখে। হুম। যে প্রপারলি তারা এক্সপ্লেইন করতে পারে না। বিশেষ করে আ আপনি যেটা বললেন যে ট্যাক্সের ব্যাপারটা, হ্যাঁ। ট্যাক্সের ব্যাপারটা প্রপারলি তারা নিজেরাও অনেক সময় বোঝে না যে এই ব্যাপারগুলো আসলে কিভাবে কাজ করে। সো আমি পার্সোনালি সেই ব্যাপারগুলো নিয়ে প্রচুর রিসার্চ করি যে ট্যাক্সের ব্যাপারে কোনো একটা ঝামেলা হইলে আমার টোটাল বিজনেসটা বন্ধ হয়ে যাবে
অথবা বড় ধরনের একটা জরিমানার আমি সম্মুখীন হব। সো আমি এভরিথিং এই ট্যাক্সের ব্যাপারগুলো নিয়ে খুবই কনসার্ন থাকতাম যে প্রসেসটা আমাকে আগে জানতে হবে, তারপরে গিয়ে আমি কাউকে দিয়ে হইলেও বা কারোর সহায়তা হইলেও আমরা করার ট্রাই করব, রাইট? সো যখন আমি কোম্পানি ফরমেশনের চিন্তা করি তখন প্রথমেই আমি একটা দ্বিধাদ্বন্দ্বে ছিলাম যে এলএলসি করব নাকি সি কর্প। সো এই ব্যাপারটা আপনার জায়গা থেকে ক্লিয়ার করেন দর্শকদের জন্য, দেন আমিও ক্লিয়ার করব যে এলএলসি এবং সি কর্প দুইটার প্রোস কনস এবং কোনটা আমার আসলে চুজ করা উচিত। আচ্ছা, এখানে ছোট্ট করে একটা কথা যদি বলি যে ফার্স্টে আমরা বলে ফেলছিলাম যে এলএলসি কেন আসলে আমরা চুজ করছি। যে যখন আপনি একজন ক্ষুদ্র পর্যায়ে এন্টারপ্রেনিউর বা আপনি যখন একটা এজেন্সি রান করতেছেন যেখানে আপনি ডিজিটাল সার্ভিস দিচ্ছেন, তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনার জন্য এলএলসি বেস্ট। আর যখন আপনি চিন্তা করবেন যে আপনি একটা ইনভেস্টমেন্ট নেবেন, লং টার্মে আপনি একটা জায়গা থেকে ফান্ড কালেক্ট করতে পারবেন, একটা স্ট্রং পোর্টফোলিও আপনার থাকবে, আপনার ব্যাক এন্ডেও বাজেট ভালো, সব কিছু মিলে আপনার কোনো প্রবলেম হবে না, সেক্ষেত্রে আপনি সি কর্পে যেতে পারেন। বিকজ অফ আপনি এখানে একটা ফান্ডের বিষয় আছে। আবার এটা দেওয়ার এটা আপনি ফ্যাসিলিটিস পাচ্ছেন দ্য রিজন অফ আপনি আবার ডাবল ট্যাক্স পে করতেছেন। এক্স্যাক্টলি, হ্যাঁ। সো এখানে আপনাকে একটা ফ্যাসিলিটি ইউএস সরকার দিবে, গভর্নমেন্ট দিবে। আর এলএলসি আমরা করলাম কারণ আমরা তো স্টার্ট করছি ক্ষুদ্র হিসেবে। বিকজ অফ আমরা যে ফান্ড পাবো কি পাবো না এটা নিয়ে তো আমাদের ওই সময় কোনো আইডিয়া ছিল না। যেমন এখন আমাদের অনেক ধরনের স্যাস বেস প্রোডাক্ট আছে যেটা আমরা ফান্ডের জন্য হয়তো বা সিক্রপ করবো। বাট আমরা যেহেতু স্টার্ট করছি, স্টার্ট করার জন্যই স্টার্টটা করতে হবে। আর আমাদের ওই সময় বাজেটিংটাও মোটামুটি অনেক লোই ছিল, যার জন্য আমাদেরকে এলসি বেছে নিতে হয়েছে। বিকজ অফ আমাদের বিজনেসটাই তো স্মল বিজনেস। স্মল বিজনেস ওনার যারা আছেন, যারা এজেন্সি আছেন, এদের জন্য অলওয়েজ এলএলসিটা বেস্ট। আর যদি মনে হয় আপনার কোনো একটা স্পেসিফিক প্রোডাক্ট আছে যেটা নিয়ে আপনি মার্কেটে পুরো হাইপ তুলে ফেলতে পারবেন, আপনি একটা ফান্ড রাইজ করতে পারবেন, তাইলে ভাই আপনার জন্য সিক্রপ। এখানে অনেকে হয়তো বা কোশ্চেন করতে পারে যে আমরা বিগ ভাবে যখন একটা কোম্পানি দাঁড় করাবো বা একটা বড় পর্যায়ে নিয়ে যাব, তখন তো এলএলসি থেকেও তো সম্ভব। বাট অ্যাকচুয়ালি ব্যাপারটা একটু ডিফারেন্ট। হ্যাঁ, যে এখানে যখন চলে আসতেছে আপনার ইনভেস্টমেন্ট হ্যাঁ, বা শেয়ার হোল্ডারের ব্যাপারটা যখন চলে আসতেছে, তখন কিন্তু এলএলসিতে অন্যকে শেয়ারের ভাগ দেওয়া যায় না। না, এইটা হচ্ছে মেইন ডিফারেন্স। হুম। যে সাপোজ আমি একজন ইনভেস্টর নিয়ে আসবো, সেই ইনভেস্টরকে আমি 5% শেয়ার দেব, হুম। সেটা এলএলসি তে সম্ভব না। না, সেটার জন্য আমার সি কর্প লাগে। এই এবং জন্যে, হ্যাঁ, এবং এর আমার কোম্পানি যখন এলএলসি থাকবে, তখন কোনো শেয়ার হোল্ডার বা কোনো ইনভেস্টর আমাকে আমার দিকে তাকাবেও না যে এটা কোম্পানি এলএলসি, মানে এখনো ছোট কোম্পানি। সে চাইলেও ইনভেস্ট করতে পারবে না, কারণ সে চিন্তা করবে আমি যে তাকে ইনভেস্ট করব আমি কোথায়। এক্স্যাক্টলি। মানে ধরেন আমি চিন্তা করলাম আপনার প্রোডাক্ট আমার ভালো লাগছে, আপনার প্ল্যান আমার ভালো লাগছে, সবকিছু ঠিক আছে। এবার আমি যখন আপনাকে একটু ইনভেস্ট করতে যাব, আমি তখন আপনার পেপার দেখে দেখলাম যে আচ্ছা ইনভেস্টের শেয়ার কই আমার, বিকজ অফ লিগ্যালিটি এটা পসিবল না। এখানে একটা সাইকোলজিক্যাল ফ্যাক্ট আছে যে ইনভেস্টর চাইলে সাপোজ আমাকে বলতে পারে যে তোমার কোম্পানি এলএলসি তে আছে, হুম। সো তুমি আজকে এলএলসি থেকে সি কর্পে কনভার্ট করো, হ্যাঁ। কালকে আমার সাথে যোগাযোগ করো, এটা কিন্তু বলতে পারে। পারে। বাট কেন বলার আগেই তারা ভেগে যায়? হুম। এটার পেছনে সাইকোলজিক্যাল ফ্যাক্ট হচ্ছে যে প্ল্যাটফর্মগুলোতে আপনি কোম্পানি ফরমেশন করবেন, সেই প্ল্যাটফর্মগুলোতে আপনি এলএলসি থেকে সি কর্পে কনভার্ট করতে পারবেন এক ক্লিকে। ঠিক আছে? সো এতটুকু কাজ যখন আপনি করতে পারেন নাই, তার আগে আপনি ইনভেস্টরের কাছে গেছেন, হুম। তখনও ইনভেস্টর মনে করবে আপনি আপনার নলেজের ঘাটতি আছে এবং আপনি যথেষ্ট পরিমাণ সচেতন না। হ্যাঁ। তখন এই ব্যাপারটা দেখার পরে তারা বলবে যে আমি ইনভেস্ট করব না। ছোট্ট একটা জিনিসে আমরা যেরকম মানুষের মন জয় করতে পারি, ঠিক সেম জিনিসটাই, যে ছোট্ট একটা ভুলের কারণে আমার ইনভেস্টমেন্ট চলে যেতে পারে। সো আপনি এখন চিন্তা করবেন যে তাড়াহুড়া করে তাহলে ভাই আমি এলএলসি না করে সি কর্প করি। আমি আবারও বলতেছি, আপনি বিজনেসটাকে রান করেন, বিজনেসটা স্টার্ট করেন এলএলসি দিয়ে। আপনি যখন দেখবেন যে আপনার এই মুহূর্তে মনে হচ্ছে আপনি ফান্ড রাইজ করতে পারবেন, ইনভেস্টমেন্ট নিতে পারবেন, স্টেক হোল্ডার নিতে পারবেন, ওই সময় গিয়ে আপনি কনভার্ট করে ফেলেন।
কারণ আপনি ফার্স্ট থেকে আর্ন করে নেন, আপনার কাছে এনাফ ফান্ড নেই, আপনাকে আর্ন করেই সি কর্পে যেতে হবে। আর যদি মনে হয় যে না ভাই আমার কাছে এনাফ ফান্ড আছে, নো ইস্যুস, আমি এখন গিয়ে এখন থেকে সব করতে পারবো, ট্যাক্স নিয়ে কোনো প্যারা নেই, দেন আপনার জন্য সি কর্প বেস্ট। কারণ এখানে অনেকের মধ্যে একটা ভুল কনসেপ্ট চলে আসবে যে তাহলে আমি সি কপি করবো ভাই, এলসি করবো না, আমার তো ফান্ড টান পাবো না। ভাই এটা যেহেতু এত আহামরি রকেট সায়েন্স না, করাটা একদমই ইজি জিনিস। আপনি আগে এলসি দিয়ে শুরু করবেন, কামাবেন, আপনার মধ্যে একটা যখন কি বলে এটাকে, মানে আপনার মধ্যে যখন কাজ করবে যে একটা বড় পর্যায়ে নিয়ে যাবো কোম্পানিকে, বা আমি এখন ইনভেস্টমেন্ট নেওয়ার জন্য প্রস্তুত, বা আমার এখন যে প্রোডাক্ট আছে এটা মার্কেট বিট করতে পারবো, সো ওই সময় গিয়ে আপনার জন্য সি কর্পটা নিতে হবে। আপনাকে স্টার্ট তো করতে হবে, শুরু না করলে তো আপনি যেতে পারবেন না। সো শুরু করার জন্যই এটা করতে হবে। সো এখানে আশা করি আর কারো কোনো কনফিউশন নাই। এবং এখানে সব থেকে বড় যে ডিফারেন্সটা আছে সেটা নিয়েও আমাদের কথা বলা উচিত, যে এলএলসি এবং সি কর্পের ভিতরে মেজর পার্থক্যটা হচ্ছে ট্যাক্স। হ্যাঁ। সো আপনি যখন এলএলসি করবেন তখন আপনার কোনো কর্পোরেট ট্যাক্স নেই। অর্থাৎ আপনার হয়তো একটা ফ্রাঞ্চাইজি মানে ট্যাক্স দিতে হয়, বা ইয়ারলি একটা নির্দিষ্ট দেখা যাচ্ছে যে আমরা যেহেতু এলসি করার জন্য একটা লোকেশন নিচ্ছি, ওই লোকেশনের জন্য আমার একটা হয়তোবা যে স্টেটে আমি করতেছি স্টেট ওয়াইজ ভ্যারি করে, একটা নির্দিষ্ট পরিমাণ অ্যামাউন্ট দিতে হয়। হ্যাঁ, মানে ওইটা নির্দিষ্ট পরিমাণ, আপনি বিলিয়ন ডলার ইনকাম করলেও ওই নির্দিষ্ট ওই টাকাটাই দিতে হয়। সো যদি আপনি বিলিয়ন ডলার ইনকাম করতেছেন বা 100 কোটি 500 কোটি টাকা ইনকাম করতেছেন, ধরেন আপনি 80% আপনার প্রফিট, তখন তারপরেও আপনার কোনো প্রফিটের উপরে কোনো ট্যাক্স দেওয়ার প্রয়োজন নাই। বাট যখন আপনি সি কর্পে যাবেন তখন আপনার প্রফিটের উপর কিছু ট্যাক্স দিতে হবে। ঠিক আছে? তো এইটা হচ্ছে একটা মেজর ডিফারেন্স। সো দ্যাটস ওয়াই যারা একদম ইন্ডিভিজুয়ালি বিজনেস করে বা সলোপ্রেনার, তারা সবসময় এলএলসিটাকে বেশি প্রেফার করে। হ্যাঁ, যে আমি এই মুহূর্তে যেহেতু কোনো বিগ পর্যায়ে যাওয়ার প্ল্যান করতেছি না, বা আমার কোনো ইনভেস্টর নিচ্ছি না, তখন আমি কেন এক্সট্রা ট্যাক্স দেব? সো এটা একটা ইস্যু। আরেকটা জিনিস হচ্ছে যেমন আমরা যখন আসলে কোম্পানি ফরমেশন করি, আপনি দেখতেছেন কোম্পানি ফরমেশন $399 পুরোটা পেয়ে যাচ্ছেন সার্ভিস চার্জ সহ। আপনি করে ফেলেন, পরের বছর দেখলেন আপনার $500 হয়ে গেছে। তার রিজন অফ আমরা আসলে জানি না যে রেজিস্ট্রেশনের সময় এই ফিটা ছিল, বাট স্টেট ফিটা আপনার রেজিস্ট্রেশন ফি থেকেও বেশি যখন আপনি রিনিউ করবেন। সো এই জিনিসটা আমাদের আসলে বুঝতে হবে বা জেনে রাখতে হবে যে আপনার স্টেট ফিটা আপনি যখন রিনিউ করবেন তখন এটা বাড়ছে কিনা। এইটা অনেকেই আমরা জানি না, এটা মিস করে ফেলি, যে চিন্তা করে যে আচ্ছা $300 দিয়ে সব রেডি করে ফেললাম, পরের বছরকে 500 হয়ে গেল কেমনে। সো এই জায়গাটাও আপনাদেরকে খেয়াল রাখতে হবে। আপনারা যখন আসলে যার কাছ থেকে করবেন, যেভাবে করবেন, স্টেট ফিগুলো আগে জেনে নেবেন। এই স্টেট ফিগুলো আসলে আপনার রিনিউয়াল চার্জটাতে কত আসতেছে, যে ওই জায়গাতে রিনিউয়ালের সময় স্টেট ফি বেড়ে যাচ্ছে কিনা আপনার, বা কিছু আছে কিনা। কারণ রেজিস্ট্রেশনের সময় অনেক ক্ষেত্রেই স্টেটগুলো এবার দিয়ে রাখে, বিকজ অফ এটা তাদের বিজনেস। সো এই ব্যাপারটা আমরা একটু স্টেপ বাই স্টেপ যাই, কারণ আমরা একটু মানে এলোমেলো হয়ে যাচ্ছে আমাদের সব ইনফরমেশন। দর্শকও বিরক্ত হবে আমাদের এলোমেলো ইনফরমেশন থেকে। সো আমরা স্টেপ বাই স্টেপ গেলে দর্শকের জন্য বেটার হবে। এবং আমরা যে স্টেপ বাই স্টেপ ইনফরমেশন দেব, এটা অবভিয়াসলি আপনার জেনে রাখা ভালো। এবং আমি আবারও বলছি, আপনারা নিজেরা ট্রাই করতে যাবেন না, তাহলে অনেক ভুল করবেন, এবং যখন ভুল করবেন তখন বড় ধরনের জরিমানা কিন্তু হইতে পারে। আর একটা জিনিস হচ্ছে আমরা স্টেপ বাই স্টেপ বলতে বলতে দেখবেন একসাথে একটা কানেক্ট করতেছি, হ্যাঁ, বিকজ এই যে যেমন আমরা এখন কানেক্ট করছি সেম ভাবে কানেক্ট হবে। সো দেখা যাচ্ছে যেহেতু এখানে কোনো লাইফ প্র্যাকটিক্যাল কিছু হচ্ছে না, সো দেখা যাচ্ছে যে আপনারা যখন করতে যাবেন চিন্তা করবেন যেটা সাথে কানেক্ট করছে, বাট এই ফিচারটা তো দেখতেছেন, দেখা যাচ্ছে এটা হয়তো 2 ক্লিক পরে। এক্স্যাক্টলি। সো এই জিনিসটা আমরা আবারও বলবো, এটা যেহেতু শিক্ষণীয় পারপাসে, সো আপনারা নিজেরা চেষ্টা করলে আগে রিসার্চ করে নেবেন, রিসার্চ করে দেন দেখবেন। আর আদারওয়াইজ একজন এক্সপার্টের সহায়তা নেবেন। অবশ্যই। এবং এক্সপার্টের সহায়তা নিয়ে কাজ করাটা অনেক বেশি ইজি। এবং খুব বেশি যে বাংলাদেশে যে কোম্পানিগুলা এই ধরনের সার্ভিস দেয়, সেই কোম্পানিগুলো খুব বেশি যে চার্জ নেয় এমন এমন হয়তোবা আপনার $100 $150 নেবে সর্বোচ্চ, বাট মানে 10-15 হাজার টাকায় তারা চার্জ নেবে, বাদ বাকি চার্জটা তারা অ্যাকচুয়ালি বাইরে যে খরচগুলো আছে ওই খরচগুলোই করবে। হ্যাঁ, নর্মালি যেটা হয় অথেন্টিক একটা জিনিস, যে ওরা সার্ভিস চার্জগুলো বলে দেয় যে হচ্ছে ওদের সার্ভিস আছে এত টাকা। ভাই আপনি একটা বিজনেস স্টাবলিশ করবেন, আপনি অফলাইনে বিজনেস করলে $1,00,000 খরচ করতেন না? তা তো একটা করতে গেলে, আপনি সামান্য ট্রেড লাইসেন্স করতে গেলে তো ঘুষ দিয়ে ঘুরে বেড়ান। আর এখানে লিগ্যাল একটা জিনিস,
যে আপনি জিনিসটা করতেছেন ওরা একটা সার্ভিস চার্জ নিচ্ছে। সো এটা অবশ্যই আমি রেসপেক্ট করি, কারণ আমি আমার বিজনেসটাকে হয়তোবা নিজে এলএলসি দিয়ে করতে পারতাম না, তো আমাকে একটা কনসালটেন্সি দিচ্ছে বিদে ওদের একটা ফি থাকে, বিকজ ওরা তো আমার থেকে ডলার এক্সচেঞ্জ করতেছে না ভাই। $300 ফি, $300 মানে $300 আমার রেজিস্ট্রেশন খরচ, $300 আমাকে দেন ভাই, ওরা তো আমাকে ডলার বেচতেছে না, হ্যাঁ, ওইটাই। ওরা আমাকে সার্ভিস দিচ্ছে। সো সার্ভিসে অলওয়েজ রেসপেক্ট করা উচিত। হয়তো আপনি নেগোশিয়েশন করতে পারেন ওদের সাথে, বাট মেইন জিনিসটা হচ্ছে যেহেতু আমাকে একটা হেল্প করতেছে এক্সপার্ট হয়ে, সো এখানে ভুল হওয়ার সম্ভাবনা তো খুব কম থাকতেছে। কোম্পানি ফরমেশনের জন্য তো বেশ কিছু প্ল্যাটফর্ম আছে। তো সেই প্ল্যাটফর্মগুলা আমি যদি কোনো এজেন্সির বা এজেন্টের মাধ্যমে না করি, আমি ডিরেক্ট করি। হুম। অবশ্যই যেটা বললাম যে জেনে রাখা ভালো। হুম। বাট আমি যদি ডিরেক্ট কোম্পানি ফরমেশন করি, সেক্ষেত্রে কিছু নির্দিষ্ট প্ল্যাটফর্ম আছে। হুম। সেই প্ল্যাটফর্মগুলোর ভিতরে আপনি কোনটাকে সবথেকে বেশি প্রিফার করেন? বা আপনি কোনটাতে আরকি আপনার নিজের কোম্পানি ফরমেশন করছেন? আচ্ছা, এখানে হচ্ছে আমি যেহেতু একজন এজেন্ট দিয়ে করছি, বাট আমি তো আরো রিসার্চ করছি, বা আমি যখন জানি শেষ পর্যন্ত যখন আমি জানছি যে আমারটা কিভাবে করা হয়েছে, বা আমি যেটা সবাইকে বলি যে আপনি নিজে শিখা উচিত বা বোঝা উচিত কিভাবে হচ্ছে। তো আমি দেখলাম যে হচ্ছে এখানে ডুলাতে আমি যখন করলাম জিনিসটা মোটামুটি সার্ভিস আমি ভালো পেলাম, বা ফরমেশনের জন্য বেশি এত প্যারা নাই। দেখা যাচ্ছে যে আপনার ডকুমেন্টস কী কী লাগতেছে, আপনার পাসপোর্ট বা ডিটেল যাবতীয় ইউটিলিটি বিল লাগতেছে, আপনার ইমেল অ্যাড্রেস, একটা ইউএস এর ফোন নাম্বার লাগতেছে আপনার, তো এগুলা দিয়েই তারা করে ফেলতেছে। এত আহামরি কিছু লাগতেছে না, জাস্ট কিছু ইনফরমেশন আছে যেখানে আপনাকে ডিটেলস আপনার বিজনেসের সামারি দিতে হবে, বিজনেসের তারপরে হচ্ছে আপনার দেখা যাচ্ছে বিজনেসের যে আমরা পেপারসগুলো আছে, এই পেপারসগুলো আপনার দেওয়া লাগতেছে। তারপর হচ্ছে আপনার আর্টিকেল অফ ইনকর্পোরেশন, এই জিনিসগুলো আপনার লাগতেছে। তো সবকিছু দেওয়ার পর আপনি প্রপারলি যখন রেডি করবেন, দেন আপনি সাবমিট করার পর এরপর হচ্ছে আপনার আসলে কোম্পানি ফরমেশনের প্রসেসটা শুরু। এই জায়গায় আপনার ডুলা আছে, তারপর ফার্স্ট বেস আছে, হুম। তারপর স্ট্রাইপ অ্যাটলাস আছে। এরকম বেশ কিছু প্ল্যাটফর্ম আছে হুম। যারা এই সার্ভিসগুলো দেয় হুম। কোম্পানি ফরমেশনের জন্য। মানুষজন গুগলে সার্চ করলে আরো অনেক আরো প্ল্যাটফর্ম অনেক পাবে। পাবে, হ্যাঁ। সো এই প্ল্যাটফর্মগুলোতে কোম্পানি ফরমেশন করতে হয়। হুম। এটা ফার্স্ট স্টেপ। হুম। এখন আমার কোম্পানি ফরমেশনের জন্য এক প্ল্যাটফর্মে একেকটা মানে অলমোস্ট সেম। Almost আমি রিসার্চ করে যেটা দেখছি অলমোস্ট সেম। যে আপনার পাসপোর্ট লাগবে, হুম। আপনার কোম্পানির জন্য একটা ভালো নাম লাগবে, হুম। আপনার আরো আর্টিকেল অফ কর্পোরেশন, আর্টিকেল কর্পোরেশন লাগবে, আপনার আ নিজের নাম, নিজের ইনফরমেশন গুলা হুম। প্রপারলি ইউটিলিটি বিল, মানে সোজা কথা হচ্ছে আপনার যে ভ্যালিড একটা বিজনেস আছে, যে হ্যাঁ। যে দেশেই থাকুক, যে দেশ থেকে আপনি করেন, সেই দেশের সেই ইনফরমেশন গুলা দিয়ে হ্যাঁ। আপনার মানে বেসিক ইনফরমেশন যেটা হ্যাঁ। বলে, বেসিক ইনফরমেশন দিয়ে আপনার কোম্পানিটা ফরমেশন করবেন। হুম। দ্যাটস ইট, ক্লিয়ার। একদম এনাফ একটা জিনিস। হ্যাঁ। ক্লিয়ার। এখন এখানে যে প্রবলেমটা সবাই বলে যে, "ভাই আমি তো কোম্পানি ফরমেশন করব। সো একেক ইউএসএ তে কোম্পানি ফরমেশন করতে গেলে ইউএসএ এর একেক স্টেটে এক প্রাইস। একেক ধরনের ট্যাক্স ফরমেশন, হুম। হাবি-জাবি ডিফারেন্ট জিনিস। সো আমি পার্সোনালি যেটা মনে করি যে ইউএসএ এর ভিতরে সবথেকে বিজনেস ফ্রেন্ডলি স্টেট হচ্ছে ডেলাওয়্যার। হুম। ডেলাওয়্যার হচ্ছে সবথেকে বেশি বিজনেস ফ্রেন্ডলি আরেকটা স্টেট। জিনিস হচ্ছে আপনি যখন মেইন সিটি থেকে একটু সাইডে বিজনেসগুলা, লোকেশনগুলো চুজ করবেন, আপনার স্টেট ফিগুলো ঠিক তত কম হবে। যেহেতু আপনার কোম্পানিটা সরাসরি ওই জায়গাতে না, সো আপনি একটু ভেতরে ফরমেশন করে নিলেও কোনো ইস্যু নাই। হ্যাঁ, এবং এইগুলোর ভিতরে ডেলাওয়্যার হচ্ছে সবথেকে হ্যাঁ। বিজনেস ফ্রেন্ডলি এবং ইনভেস্টররা কিন্তু এই স্টেটে যে কোম্পানিগুলো আছে সেগুলোকে বেশি প্রেফার করে। প্রেফার করে, হ্যাঁ। এবং ডেলাওয়্যারে আপনার স্টেট ফি মনে হয় $300, $300 থেকে $400 সর্বোচ্চ এখন। হুম। এবং সেখানে কোনো কর্পোরেট ট্যাক্স নেই। না। আপনার জাস্ট নির্দিষ্ট একটা ফি থাকে $300 থেকে $400, আই থিংক এখন $300, ওইটা আপনার প্রতি বছর দিতে হবে। হুম। এবং যে প্রতিষ্ঠানগুলোতে আপনি কোম্পানি ফরমেশন করবেন, সেই প্রতিষ্ঠানগুলোর এককালীন একটা ফি আছে। হুম। কিছু প্রতিষ্ঠান আছে যে ইয়ারলি একটা চার্জ নেয়, বাট যদি আপনি স্টাইপ অ্যাটলাসে বা ডুলাতে করেন, হয়তোবা $400 থেকে $500 বা $600, মানে অল অ্যারাউন্ড $500 তারা চার্জ নেয় ওয়ান টাইম। হুম। এবং হয়তোবা ইয়ারলি যদি করি সেক্ষেত্রে হয়তোবা এবং ইয়ারলি ওরা রিনিউ করে হচ্ছে $100 বা $100, $150 $150 হ্যাঁ। এরকম চার্জ নেয়। হ্যাঁ। সো খুব বেশি চার্জ না। হুম। আপনার $500 এককালীন দিলেন, আপনার আজীবন আপনি প্রতি বছর $100 করে দিলেন। হুম। খুব বেশি কিন্তু না। হুম। বাংলাদেশেও যদি আপনি বিজনেস করতে চান, আপনার
ট্রেড লাইসেন্স করতে গেলেও আপনার এখন 10-12 হাজার টাকা চলে যায়। আবার বাংলাদেশেও তো যদি আপনি প্রাইভেট লিমিটেড কোম্পানি করেন সেক্ষেত্রে আরজিএসটি থেকে নিবন্ধন করো, এই করো, এই করো, অনেক 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 খরচ চলে যায়। সেই জায়গা থেকে কিন্তু ইউএসএ কোম্পানি ফরমেশনে এত বেশি খরচ কিন্তু না, না। আমার আমার মতে। আবার বাংলাদেশে যখন আপনি একটা বিজনেস প্রাইভেট লিমিটেড কোম্পানি বা পাবলিক লিমিটেড কোম্পানি করবেন, সেখানে দেখা যাচ্ছে যে আপনার যে লয়ারের ফিটা আছে, দেখা যাচ্ছে যে ওখান থেকেও এই লয়ারের মানে বাংলাদেশের থেকেও তুলনামূলক আমরা যে সার্ভিসটা দিচ্ছি ওটাও কম ওখানে। অনেকে বলতে পারে যে তাহলে আমার তো বিজনেসে কোনো লাভ নেই বা কোনো ইনকাম নেই, তারপরেও আমার ডেলিভারে যদি আমি বিজনেস ওপেন করি সেখানে আমি $300 দিচ্ছি, অনেক টাকা তো, হুম। অলমোস্ট 30-35 হাজার টাকা। হুম। ঠিক আছে, কিন্তু আমি এখানে বলি, আমি যখন বিজনেস শুরু করছি তখন আমার খুব বেশি বিজনেস থেকে ইনকাম নেই। আমার পার্সোনালি যে ইনকাম করতেছি বাংলাদেশে, পার্সোনালি যে ইনকাম করতেছি সেটা আমি বিজনেসে খরচ করতেছি। এখন হুট করে একদিন এনবিআর থেকে লোকজন আমার অফিসে এসে টালমাটাল অবস্থা, যে আমি কি বিজনেস করি, এ করি, সেই করি, বহুত কাহিনী করা শুরু করছে। সো তখন আমি বললাম যে আমরা আইটি বেসড সার্ভিস দেই এবং বাংলাদেশে আইটি বেসড সার্ভিসের উপরে 2025 সাল পর্যন্ত মনে হয় ট্যাক্স ফ্রি। হুম। সো হিসাবে আমার কোনো ট্যাক্স দেওয়া লাগবে না, আমি যতই প্রফিট করি না কেন হুম। এখন পর্যন্ত। সো আমি তাদেরকে বললাম যে আমার তো আইটি বেসড বিজনেসগুলোতে তো কোনো ট্যাক্স নাই, ভ্যাট ট্যাক্স নাই। তো ভ্যাট আছে বাট ট্যাক্স নাই। সো যেহেতু আমি বাংলাদেশের কোনো ক্লায়েন্টেরও কাজ করি না, তো বাংলাদেশে আমার কোনো ভ্যাট দেওয়ার কোনো প্রয়োজন নাই। আমার 100% ইনকাম হচ্ছে যেটা আসতেছে, Outboard. ছোট বড় আসতেছে, সেটা রেমিটেন্স আকারে আসতেছে। তো আমি সবকিছুই বললাম। শেষ পর্যন্ত কি করলো যে আমার অফিস ভাড়ার উপরে ভ্যাট বসাই দিল এবং অফিস ভাড়ার উপরে আমার পার মান্থ 3,000 টাকা ভ্যাট দিতে হয় এবং বছরে 36,000 টাকা শুধু অফিস ভাড়ার উপর ভ্যাট দিতে হয়। সো এটা তো আমার বাংলাদেশেও ভ্যাট দিতে হচ্ছে, 36,000 টাকা ভ্যাট দিতে হচ্ছে। আমার মানে বিজনেস নেই, মানে 1 টাকাও ইনকাম করতেছে না, তারপর 36,000 টাকা ভ্যাট প্লাস আমার ট্রেড লাইসেন্সের জন্য 10-12 হাজার টাকা, তো 50-60 হাজার টাকা তো আমার প্রতি বছর বাংলাদেশে দিতেই হচ্ছে বিজনেস না করলেও। সো সেই জায়গা থেকে আমি যখন মানে বাংলাদেশে যে আমি আহামরি বিশাল কোনো সার্ভিস পাচ্ছি ব্যাপারটা সেরকম না, বাট আমি যখন ইউএসএ তে আমি কোম্পানি ফরমেশন করব, এই অ্যারাউন্ডই আসলে খরচটা হবে প্রতি বছর। ফার্স্টে একটু বেশি, বাট প্রতি বছর হয়তো 40-50 হাজার টাকায় আর কি খরচ হবে সর্বোচ্চ, দেখা যাচ্ছে আরো কম হতে হয়। আরো কম হবে। ঠিক আছে, তো আমার তো মেইন বিজনেস যেহেতু দেশের বাইরে, আমি কেন বাংলাদেশে বিজনেস করবো? আরেকটা মজার ব্যাপার হচ্ছে আপনি চাইলে ইউএসএ তেও জিরো রিটার্ন সাবমিট করতে পারবেন আপনার। না, আমার জিরো রিটার্নের বিষয় না। আমার আমি যদি এলএলসি করি, আমি যেটা বললাম, আমি যদি এলএলসি করি, আমার রিটার্ন মানে জাস্ট কোনো কিছু করা লাগবে না, জাস্ট রিটার্ন সাবমিট করলে হবে। আমার প্রফিট দেখাইলেও আমার কোনো ভ্যাট ট্যাক্স দেওয়া লাগছে না। হ্যাঁ, এখানে আরেকটা ব্যাপার আছে, এলএলসি তে ভ্যাট তো অবশ্যই দিতে হবে। সাপোজ আমি যদি ইউএস এর কোনো সার্ভিস অথবা কোনো প্রোডাক্ট সেল করি, ধরুন আমি ড্রপ শিপিং করতেছি বা ই-কমার্স বা কোনো একটা টুল আমি ইউএসএ তে সেল করতেছি, তো তখন ইউএস এর যে কাস্টমারের কাছে আমি টুলটা সেল করতেছি, সেই কাস্টমার থেকে তো আমার একটা ভ্যাট নিতে হবে। হ্যাঁ, Right? দেখা যাচ্ছে যে ওই ভ্যাটটাই আমি যে কাস্টমারের কাছ থেকে যেটা নিতেছি, ওইটাই আমি ইউএস এর সরকারকে দিয়ে দিলে হয়। দেখা যাচ্ছে যে আমরা আমাদের বিভিন্ন যে সার্ভিসগুলো আছে এগুলো ইনক্লুড বা এক্সক্লুড করে দেই ভ্যাট। এক্সক্লুড করে দিলে কাস্টমার দেখতে পাচ্ছে যে সে কত ভ্যাট দিচ্ছে, দিয়ে দিচ্ছে। ইনক্লুড করে দিলে তো আমরা এটার ভিতরে সার্ভিস চার্জের ভিতরে ভ্যাট দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি। জাস্ট চলে যাচ্ছে। এবং সেটা আমি ওই টাকাটাই আমি ইউএস সরকারকে দিয়ে দিলাম। আমার নিজের পকেট থেকে কিছু যাচ্ছে না। আমি প্রফিট যাই করি না কেন, সেই প্রফিটের কোনো কর্পোরেট ট্যাক্সও ইউএস সরকারকে দেওয়া লাগছে না। সো এখানে তো আমি বেটার সার্ভিসটা পাচ্ছি। সো সো যখন অন্তত এই জায়গাটা আমাদের ক্লিয়ার যে আমরা কোন প্রতিষ্ঠানগুলোতে কোম্পানি ফরমেশন করব, কোম্পানি ফরমেশন করতে গেলে আমাদের কি করা দরকার, এবং মোস্ট অফ দ্য টাইম আমরা কোন স্টেটটা চুজ করতে পারি। সো আমি প্রেফার করি ডেলাওয়্যার হচ্ছে দ্য বেস্ট। হ্যাঁ, এর পাশাপাশি যদি কেউ চিন্তা করেন যে করবেন, সেক্ষেত্রে আপনারা একটু গ্রাম সাইড, ইউএসএ যেরকম গ্রাম সাইড, হ্যাঁ, তো এগুলোতে করবেন। যদি আপনি মনে হয় যে আপনি ইনভেস্টমেন্ট নিবেন না, বাট আপনি আপনার যে ইয়ারলি যে
কস্টটা আছে এটা রিডিউস করবেন বা ইনিশিয়াল কস্টটা রিডিউস করবেন, সেক্ষেত্রে আপনি একটু দেখা যাচ্ছে যে ভিলেজ টাইপের দিকে যখন আপনি আপনার কোম্পানিটা ফরমেশন করবেন, সেক্ষেত্রে চার্জটা তুলনামূলক আপনার কম লাগতেছে। দেখা যাবে আপনার তখন মান্থলি ইয়ারলি 20,000, 25,000 টাকা, 30,000 টাকা অনেক অনেক স্টেট আছে যে স্টেটে আপনার $60, হ্যাঁ। $60, $70 করে তারা ফ্র্যাঞ্চাইজি ফি নেয়। হ্যাঁ। ঠিক আছে? ইভেন তো মানে আমরা তো ডেলওয়ারে করি, আমরা $300 করে এভরি ইয়ার দেই। কিন্তু আ যখন এমন কিছু স্টেট আছে যেগুলোতে 60, 70 বা $80 এর লেস দ্যান 400 এ হয়ে যায়। হ্যাঁ। সো এটা অনেকে রিসার্চ করলে পেয়ে যাবে। হ্যাঁ। সো একটা কোম্পানি ফরমেশন করলাম। কোম্পানি ফরমেশন করার পরে স্টেজটা আসলে কি হওয়া উচিত? এরপর হচ্ছে আমি আসলে কোম্পানি ফরমেশনটা করার মূল লক্ষ্যটা আমার কি ছিল? পেমেন্ট গেটওয়ে, ইয়েস। পেপাল এবং স্ট্রাইপ। হ্যাঁ। এটার পাশাপাশি ওয়াইজ, কারণ ওয়াইজ স্মুথ জিনিস, ভালো জিনিস। সো দেখা যাচ্ছে যে আপনি ডলার তো নিলেন পেপালের থ্রুতে বা স্ট্রাইপের থ্রুতে, ডলারটা নিয়ে ক্যাশ করে ফেললেন। ডলারটা নিলেন, বাট ডলারটা তো ক্যাশ করতে হবে আপনার। ক্যাশ করার জন্য আপনাকে হেল্প করবে তখন ওয়াইজ। সো এখানে আমি দর্শকদের জন্য একটু ক্লিয়ার করি যে আমাদের কোম্পানি ফরমেশন করলাম। ফরমেশন করার পরে আমাদের সাপোজ স্ট্রাইপের জন্য আমরা এপ্লাই করলাম। হুম। এবং স্ট্রাইপের বাইরে আমরা পেপালের জন্য এপ্লাই করতে পারি। পেপালে এপ্লাই করতে গেলে আমাদের মেবি এসএসএন লাগে। এসএসএন এর জন্য দর্শককে আমরা আবারও ক্লিয়ার করি যে বেশ কিছু প্রতিষ্ঠান আছে। যে প্রতিষ্ঠানগুলাতে এপ্লাই করা যায় যে এসএসএন এর জন্য, এবং সেখানে মেবি ইউএস এর নাম্বার লাগে, ফোন নাম্বার লাগে। সো ইউএস এর ফোন নাম্বার ফোন নাম্বার আপনারা নরমালি গুগল ভয়েস ইউজ করতে পারেন, যেহেতু আপনার এবং অনেক প্ল্যাটফর্মে আছে যেখান থেকে অন টাইম আপনার ফোন নাম্বার কেনা যায়। দেখা যাচ্ছে যে ওয়ান টাইম নাম্বার আমরা নিতাম ওই সময়। নিলে যে প্রতিবন্ধকতা আসে সেটা হচ্ছে নাম্বারটা তো লাইফ টাইম অ্যাক্সেস থাকে না। দেখা যায় একটা মাঝে, মাঝে ভেরিফিকেশন ইস্যু আরো হলে হইতে পারে। এজন্য আমি প্রেফার করি হচ্ছে আপনারা দেখা যাবে যে সেকেন্ড লাইন অ্যাপস আছে বিভিন্ন অ্যাপসে দেখা যাচ্ছে যে মান্থলি একটা চার্জ দিয়ে নাম্বার কিনতে হয়। যদি ফ্রি নিতে চান, ইউএস এর কোনো একটা অরিজিনাল নাম্বার কোনো একটা ফ্রেন্ডের থ্রুতে নিয়ে ওটাতে একটা জিমেইল ক্রিয়েট করে নাম্বারটা লিঙ্ক করে একটা ইউএস এ গুগল ভয়েসের নাম্বার ক্লেম করে ফেলবেন। দেন এই নাম্বারটা আপনি মোটামুটি আজীবন ইউজ করতে পারবেন, যতদিন আপনি আইপি দিয়ে চালাবেন। এটা ভালো একটা আইডিয়া। হুম। সো এরকম অনেক প্রতিষ্ঠান আছে যেখান থেকে আপনার ইউএস নাম্বার আপনি মান্থলি কিনতে পারবেন। মাল কিনতে পারবেন, এবং যে প্রতিষ্ঠানগুলো থেকে আপনি আমার ঠিক নাম মনে নাই, অনেকে গুগলে সার্চ দিলে বুঝতে পারবেন যে এসএসএন আমরা কোথা থেকে নেব। হুম। হয়তো বা $100-150 দিয়ে আপনার এসএসএন নিতে পারবেন। এটা আপনার নামে এসেছেন হবে। হ্যাঁ। হ্যাঁ? এটা অনেকে চিন্তা করবেন যে তাহলে আমি একটা কাজ করি, মার্কেটে অনেকে 40-50 টাকা এসএসএন সেল করে এটা নেব। ভাই ওটা ইউএস এর লিকড এসএসএন। আপনাদেরকে বলে দেই। ওগুলো হচ্ছে ইউএস এর লিকড এসএসএন। মানে ওই এসএসএন গুলো লিকড হয়ে অনেকে মার্কেটে একটা এসএসএন 10-12 বার সেল করে, যাদের নিজের নামে কোম্পানি নাই। ওরা জাস্ট এই এসএসএন গুলো দিয়ে বিভিন্ন ধরনের কাজ করে। সো এইটা না, যেহেতু আমাদের অলরেডি নিজের নামে নিজের নামে বিজনেস খোলাই আছে, হ্যাঁ। আমরা ফরমেশন করেই ফেলছি। এইজন্য আমরা নিজেদের নামে এসএসএন গুলো করব। সো যেহেতু আমরা নিজের নামে আমরা বিজনেস খুলে ফেলছি, আমরা চাইলে আমাদের ওই বিজনেসের ইনফরমেশন দিয়ে আমরা এসএসএনটা কমপ্লিট করতে পারবো, হুম। এবং যখন আমরা পেপাল খুলবো তখন ওই এসএসএন ইউজ করে আমরা পেপালটা ইউজ করতে হ্যাঁ, পারবো। ইভেন একটা মজার ব্যাপার হচ্ছে এই ইউএস বেস যত কিছু সবকিছুই অনলাইনে ভেরিফাইড অলরেডি। আপনি এসএসএন দেওয়ার সাথে, সাথে আপনার সকল ডিটেইলস অটোমেটিক মানে চলে আসবে। সো এইটা নিয়ে আপনাদের কোনো পেইন নিতে হবে না। সো আমি মনে করি যারা ইউএস বেসড বা গ্লোবালি বিজনেসে প্ল্যান করেই তারা কোম্পানি ফরমেশন করছে, তারা পেপাল খুব একটা ইউজ করে না তখন। হ্যাঁ। মেইনলি ফ্রিল্যান্সাররা বেশিরভাগ পেপাল ইউজ করে। বাট যারা অনলাইন বেসড বিজনেসম্যান বা বিজনেসের পারপাসেই বিজনেসটাকে বিগ করার জন্য এবং সেই পারপাসেই কোম্পানি ফরমেশন করছে, সো ওই জায়গা থেকে তারা খুব বেশি পেপাল ইউজ করে না, তারা স্ট্রাইপ ইউজ করে। হ্যাঁ। সো স্ট্রাইপ ইউজ করার পরে যে ব্যাপারটা হচ্ছে যে আপনি ধরুন এই বছর $1 মিলিয়ন বা $2 মিলিয়ন আপনার রেভিনিউ জেনারেট হয়েছে। হ্যাঁ। সো স্ট্রাইপ থেকে আপনি বিভিন্ন ক্লায়েন্টের কাছ থেকে পেমেন্ট নিচ্ছেন, হুম। রাইট? হুম। অথবা আপনার যে ওয়েবসাইটগুলো আছে, আপনার যে টুলগুলো আছে, সেই জায়গা থেকে আপনার অটো স্ট্রাইপে পেমেন্ট আসতেছে। এখন স্ট্রাইপ থেকে পেমেন্ট আসতেছে ঠিক আছে, বাট ওই পেমেন্টটা তো আমার ইউজ করতে হবে। হুম। ওই পেমেন্টটা তো Cash আমার করতে হবে। ক্যাশ করতে হবে, নিজের খরচ আছে, আদার্স খরচ আছে, সেগুলো করতে হবে। কিভাবে করব? আচ্ছা। সেক্ষেত্রে আমি এটা ক্লিয়ার করি। সেক্ষেত্রে
স্ট্রাইপে অপশন আছে যে ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করার জন্য। হুম। স্ট্রাইপে সব থেকে পপুলার মার্কিউরি আছে মেবি, মার্কিউরি, হ্যাঁ। আর আর রিলে আছে মনে হয়। এই ২টা-৩টা ব্যাংক অ্যাকাউন্ট আছে যেটা অনলাইন বেসড ব্যাংক ব্যাংক অ্যাকাউন্ট। অ্যাকাউন্ট যেখানে আপনি ট্রান্সফার ইনস্ট্যান্ট সুবিধা নিতে পারবেন। হ্যাঁ, আর একটা যেটা হচ্ছে এটা হচ্ছে আপনার ইউএস এর যেকোনো একটা ব্যাংক অ্যাকাউন্ট আপনি ওখানে কাস্টম ভাবে দিলে মানে এইটাই ইউএস এর ব্যাংক অ্যাকাউন্ট হচ্ছে মার্কিউরি এবং রিলে। এটা হচ্ছে ইউএস এর ব্যাংক অ্যাকাউন্ট এবং ফুললি অনলাইন বেসড। হ্যাঁ। ভার্চুয়ালি আমরা সেটা করতে পারবো, ইউজ করতে পারবো এবং স্ট্রাইপ থেকে সরাসরি আমরা ওই ব্যাংক অ্যাকাউন্টে আমরা ট্রান্সফার করতে পারবো। সেটা বিলিয়ন ডলার হইলেও ইস্যু নাই। কোনো ইস্যু নেই। এবং ওই ব্যাংক অ্যাকাউন্ট থেকে সাপোজ আমরা রিলে বা মার্কিউরিতে আমরা ব্যাংক অ্যাকাউন্ট খুললাম এবং ফুল প্রসেসটা সবাই বুঝতে পারবে। রিলে বা মার্কিউরিতে যখন আপনি অ্যাকাউন্ট খুলবেন তখন আপনি সমস্ত পেমেন্ট আপনি সেখানে ট্রান্সফার করতে পারছেন। অ্যাজ ওয়েল অ্যাজ আপনার রিলেতে বা মার্কিউরিতে ভার্চুয়াল কার্ড দিয়ে দেয়। হুম। মাস্টার কার্ড বা ভিসা কার্ড ভার্চুয়াল কার্ড দিয়ে দেয়। সেটা আপনি এভরিথিং সব জায়গায় ইউজ করতে পারবেন। অ্যাজ ওয়েল অ্যাজ আপনার চাইলে সেখান থেকে আপনি ফিজিক্যাল কার্ডও আপনি অর্ডার করতে পারবেন। এছাড়াও এখন ওই অ্যাকাউন্ট থেকে বাংলাদেশের টাকা কিভাবে নিয়ে আসবেন? সেক্ষেত্রে আপনার বেশ কয়েকটা ওয়ে আছে। মার্কিউরিতে মেবি ওয়াইজের থ্রুতে সরাসরি বাংলাদেশে টাকা নিয়ে আসা আসলে যায়। হচ্ছে নরমালি আদার ব্যাংক ট্রান্সফার যে অপশনটা আছে বা আছে তো ওখানে আপনি চাইলে আপনার ইউএস এর আরেকটা ব্যাংক অ্যাকাউন্ট যেমন ওয়াইজ থেকে আমরা ইউএস এর অ্যাকাউন্ট পাবোই একটা, ওটা দিতে পারেন। বা আরেকটা পপুলার অ্যাকাউন্ট আছে এটা সিঙ্গাপুরের একটা পেমেন্ট গেটওয়ে, বাট এটা স্মুথ, এটা থেকেও রেমিটেন্স মানে টাকা আসলে রেমিটেন্স দেয়, যেমন হচ্ছে পিংপং এসজি, কেউ সার্চ করে এটা পাবে। ওকে, ওয়াইজের একটা অল্টারনেটিভ বলা যেতে পারে। এটা পাকিস্তানে অনেক বেশি জনপ্রিয়। হ্যাঁ, এটা আমার পাকিস্তানের একটা ফ্রেন্ড থেকে আমি নিয়েছিলাম। এটা হচ্ছে ধরেন ওয়াইজে এখন পেমেন্ট নিতে গেলে মাঝে মাঝে আমাদেরকে ইনসেনটিভ দেয় না। আচ্ছা। হ্যাঁ, এরকম ইস্যু একটা আছে। কেন দেয় না জানি না, বাট একটা সময় আমরা ভালো ইনসেনটিভ পাইতাম, যেটা বললাম। তো সেক্ষেত্রে পিংপংয়ে যখন আপনি একটা ইউএস ব্যাংকে একটা না, আপনি পিংপংয়ে চাইলে আমি ১০-১২টা ইউএস এর অ্যাকাউন্টে বের করতে পারবো। ধরেন আমি এমন দেখে রাখছি যে একটা ইউএস ব্যাংকে বের করছি, লেখা রাখছি পেপাল, মানে এই অ্যাকাউন্টে পেপালের জন্য ইউজ করি। একটা বের করে রাখছি পেওনিয়ার, এটা পেওনিয়ার আছে, এটা বের রাখছি, এটা আপওয়ার্ক, এটা আপওয়ার্ক আছে। মানে আমি আমার মতো বোঝার জন্য একটা অ্যাকাউন্টের নাম দিয়ে রাখছি, মানে এটা আমার বোঝার জন্য আর কি, ভেতরে আমার নাম দিয়ে করা। তো ওই ডিটেলসটা দিয়ে যখন আপনি এন্ট্রি করবেন ওখান থেকে আপনি সরাসরি আপনার এই অ্যাকাউন্টে চলে আসলো। ইভেন এটাতে ট্রান্সফার কোনো ফি নাই। ওকে, আপনি আসার পরে বাংলাদেশের অ্যাকাউন্টে ডিরেক্ট উইথড্র দিয়ে ফেলতে পারবেন। বাংলাদেশের অ্যাকাউন্টে উইথড্র দিবেন, আমি উইদিন 2 আওয়ার উইথড্র পাই শুক্র শনি বাদে। সো অন্ততপক্ষে আমরা মোটামুটি প্রসেসটা বললাম হুম। যে আর আ ইজি প্রসেস যেটা আছে এটা মাসুদ ভাই বলেন, যে হচ্ছে ডিরেক্ট বাংলাদেশের অ্যাকাউন্টেই ট্রান্সফার। ইজি প্রসেসটা ওইটাই যে মেইনলি মার্কেরি থেকে আপনি সরাসরি যদি কার্ড থাকে তাহলে আপনি এটিএম বুথ থেকেই হুম। মার্কেরি অ্যাকাউন্টে টাকা তুলতে পারবেন অথবা মার্কেরি থেকে সরাসরি বাংলাদেশে ব্যাংক ট্রান্সফার মেবি হয় না। সেক্ষেত্রে আপনার কোনো না কোনো একটা চ্যানেল বা কোনো না কোনো একটা মানি এক্সচেঞ্জ একটা প্ল্যাটফর্ম ইউজ করতে হয়। তার ভিতরে আ মোস্ট অফ দ্য পারসন বাংলাদেশের বিজনেসম্যানরা ওয়াইজ ইউজ করে। তারপরে আপনি যেটা বললেন পিংপং এসজি ইউজ করে এবং আই ডোন্ট নো পেওনিয়ার ইউজ করে কিনা আমি জানি না। পিওনিয়ার আমি অনেক বছর হইছে এখন ধরে না। যেমন আমি জানি না। একটা কার্ড আছে দেখবেন এরকম ভজকায় আছে। আমি পেওনিয়ারের নাম শুনলে আমার মেজাজ খারাপ হয়ে যায়। সো এইটা আমি সবাইকে বলব যে এই প্ল্যাটফর্মটা এভয়েড করতে। মানে যদি দেখা যায় যে দেয়ালে পিঠ ঠেকে নাই তাহলে এভয়েড করুন। যদি এমন হয় এটা ছাড়া আপনার কোনো ওয়ে নাই তাহলে ভাই করেন। সো এই হচ্ছে টোটাল প্রসেস। হুম। এখন অনেকে একটা কোয়েশ্চেন করে যে, "ভাই আমি আমার বাংলাদেশে একটা কোম্পানি আছে। এখন আমি কি দেশের বাইরে আরেকটা কোম্পানি করব? মানে তাহলে মানে জিনিসটা কেমন হয়ে যায় বা কিভাবে ম্যানেজ করব বা ক্লেইম করব কিভাবে?" আপনার জন্য এই জিনিসটা আরেকটু ইজি। কারণ আপনার বাংলাদেশে একটা ডিরেক্ট দেখা যাচ্ছে প্রাইভেট লিমিটেড কোম্পানি আছে। আমরা অলরেডি বাংলাদেশের একটা এলএলসি আছে হিসাব করতে গেলে। তো আপনি সেম ডকুমেন্ট একটা সাপোর্টিং ডকুমেন্ট দিয়ে দিলেন। যেখানে একটা মানুষের অ্যাপ্রুভালের জন্য ২-৩ দিন লাগে, ১ দিন লাগে। সেখানে আপনার আরেকটু কম সময় লাগলো। আপনার সাপোর্টিং ডকুমেন্ট বেশি। আপনারা ডকুমেন্টগুলো সাবমিট করলেন। আর ব্যাপারটা এমন না যে ভাই আপনি ইউএসএ বসে ইউএসএ কোম্পানি চালাচ্ছেন। আপনার কোম্পানি একটা ওয়েতেই সেমি স্মুথলি চলছে। জাস্ট বছরে আপনাকে জাস্ট একটা ফাইল রেডি করা লাগতেছে। এইটাই তো। আর তো কিছু লাগতেছে না। সো এইটা নিয়ে আপনাদের আসলে কনফিউশনে পড়ার কিছু নাই যে আমি আসলে ২ টা একসাথে রান করব কিনা। ব্যাপারটা একদমই ইজি। ২ টা কোম্পানি নিয়ে আপনার দৌড়তে হচ্ছে না। আপনার একটা কোম্পানির ভিতরে ২ টা কোম্পানি চলতেছে।
এক্স্যাক্টলি। সো এক কথায় যে আমি বাংলাদেশে এমন একটা কোম্পানি আছে, আমার ইউএসএ তে ওই কোম্পানিটাকে আমি সিস্টার কোম্পানি হিসেবে বা হুম। বাংলাদেশের কোম্পানিটা সাবসিডিয়ারি হিসেবে আমি এটা রাখতে রেখে পারি। দিছি। হ্যাঁ, যে ওখান থেকে যে অ্যামাউন্টটা আমার আসবে সেটা আমার বাংলাদেশে যে কোম্পানি আছে সেই কোম্পানির অ্যাকাউন্টে ডিরেক্ট ডেবিট হবে। ক্রিটিক্যাল কোনো বিষয়, ব্যাপারটা এরকম না। এবং আমরা আজকের এই টপিকটা নিয়ে হয়তোবা অনেকে অনেক কিছু বুঝতে পারবে না। একটু এলোমেলো অনেক হ্যাঁ। কিছুই আমরা এলোমেলো আলোচনা আমরা করছি। এই টপিকটা আজকে আসলে আপনাদের প্ল্যান ছাড়া বলছি। কথা বলতে, বলতে আমাদের মাথায় প্ল্যান আসছে যে আমরা আসলে এই ব্যাপারটা নিয়ে আমি ভাইকে বলতেছিলাম আমাদের কিছু ইস্যু হয়েছিল একসময়। হ্যাঁ, আমরা হুট করে এই জায়গাটাতে আজকে বসছি উইদাউট এনি প্রিপারেশন। সো আপনাদের যদি আরো জানার থাকে আপনারা আমাদেরকে অবশ্যই কমেন্ট করবেন। কমেন্ট করে আপনাদের কোয়ারিজ গুলো বলবেন যেন আমরা নেক্সট পডকাস্টে আপনাদের কোয়ারিজ গুলো নোট করে আমরা ওয়ান বাই ওয়ান আনসার দিতে পারি, যেন জিনিসটা আরেকটু স্মুথ হয়। যেটা টোটালি প্ল্যান ছাড়া পডকাস্ট, আমরা একটা পডকাস্টে বসতে গিয়ে আরেকটা পডকাস্ট করে বসছি। তো হয়তোবা এই জন্য আমাদের প্রতিটা জিনিস অ্যালাইনমেন্ট হয় নাই। ঠিক আছে? সো একটু ভুল ত্রুটি হইলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আর কারো কোনো কোশ্চেন থাকবে অবশ্যই কমেন্ট বক্সে ড্রপ করে আমরা চেষ্টা করব কমেন্ট বক্সে রিপ্লাই দেওয়ার জন্য। পাশাপাশি আপনাদের এই রিলেটেড যে কোনো কোশ্চেন নিয়ে আমরা প্রয়োজনে আরেকটা পডকাস্ট অ্যারেঞ্জ করব যেখানে আমরা আসলে আপনাদের কোশ্চেন নিয়ে শুধুমাত্র আনসারগুলো দিব। সো আশা করি হোপফুলি আপনারা সেখানে আরো বেশি ভ্যালু পাবেন। লাস্ট একটা টাচ দেই হুম। যে আজকের যে উদ্দেশ্যে আমরা পডকাস্টটা করছি যে কোম্পানি ফরমেশন এবং পেমেন্ট গেট পেমেন্ট গেটওয়ে নিয়ে আমরা এই পডকাস্টটা। সো এই পডকাস্টের একদম এক লাইনে আমি একটু শেষ করি। যে প্রথমে আমাদের কোম্পানি ফরমেশনের জন্য নির্দিষ্ট প্ল্যাটফর্ম লাইক ডুলা হতে পারে, ফার্স্ট বেস হতে পারে, স্টেপ অ্যাটলাস হতে পারে। এরকম নির্দিষ্ট একটা প্ল্যাটফর্মে আমাদের যাইতে হবে। সেখানে প্রপার ডকুমেন্ট সাবমিট করতে হবে। সাবমিট করে আমাদের কোম্পানি ফরমেশন করতে হবে। আমাদের কোম্পানি খোলা হয়ে গেল। কোম্পানি ফরমেশন করতে গেলে আমাদের নির্দিষ্ট সাপোর্টিং ডকুমেন্টস লাগে। সাপোর্টিং ডকুমেন্টসের সাথে, সাথে আমাদের যে স্টেট আমরা করব, সেট ফি স্টেট স্টেটে সেই স্টেটস আমরা চুজ করে আমরা সেভাবে প্রপার ওয়েতে কমপ্লিট করব। কমপ্লিট হয়ে গেল। সেখানে আমরা পে করলাম। সেই প্ল্যাটফর্মগুলোতে একটা ওয়ান টাইম ফি আছে। ওয়ান টাইম ফি পে করলাম এবং সেখানে fee আছে। ইয়ারলি ফি আছে। ইয়ারলি ফি হয়তোবা $100-150 হতে পারে। সো ইয়ারলি ফি আমরা সেটা ১ বছর পরে দিতে হবে। সো আমাদের কোম্পানি ফরমেশন হয়ে গেল। কোম্পানি ফরমেশন হওয়ার পরে আমাদের যে আ পেমেন্ট গেটওয়ে গুলো আছে, যেমন স্ট্রাইপে আমরা অটো অ্যাকাউন্ট অ্যাপ্রুভাল হয়ে যাবে। হুম। আমাদের আলাদা করে স্ট্রাইপে অ্যাকাউন্ট খোলা লাগবে না। হুম। এছাড়াও আমাদের পেপ্যালে আমরা অ্যাকাউন্ট খুলতে পারবো। পেপ্যালে অ্যাকাউন্ট খোলার জন্য এক্সট্রা ভাবে এসএসএন লাগে। সেটাও আমরা আলাদা আরেকটা প্রতিষ্ঠান থেকে আমরা এসএসএনটা খুলে নেব। হুম। সেটার জন্য $150-200 হয়তোবা পে করতে হতে পারে। এবং স্ট্রাইপে স্ট্রাইপ অ্যাটলাস বা অন্য যেকোনো প্ল্যাটফর্মে আমরা যে অ্যাকাউন্ট খুলবো, সেখান থেকে আমরা স্ট্রাইপ ওপেন করতে পারবো। সাপোজ আমি স্ট্রাইপ অ্যাটলাসে করলাম না। আমি সাপোজ ডুলাতে অ্যাকাউন্ট খুললাম। হুম। ডুলার মাধ্যমে আমি কোম্পানি ফরমেশন করলাম। ডুলার মাধ্যমে যখন কোম্পানি ফরমেশন করব, তখন ওই কোম্পানির ইনফরমেশন দিয়ে আমি স্ট্রাইপে অ্যাকাউন্ট খুলতে খুলতে পারবো। পারবো। হ্যাঁ। সো স্ট্রাইপে অ্যাকাউন্ট খোলার পর স্ট্রাইপে যখন আমার অ্যাকাউন্ট পেয়ে যাব এবং আমি পেমেন্টগুলো যখন স্ট্রাইপে নিয়ে আসবো, তখন আমি স্ট্রাইপের থেকে পেমেন্টটা আমার নিজস্ব একটা ব্যাংক অ্যাকাউন্টে নিতে হবে। হুম। স্ট্রাইপ কিন্তু কোনো ব্যাংক অ্যাকাউন্ট না। স্ট্রাইপ just কিন্তু একটা একটা gate- পেমেন্ট গেটওয়ে। হ্যাঁ। স্ট্রাইপ লাস্ট উইকে ব্যাংকের জন্য এপ্লাই করছিল। ব্যাংকের লাইসেন্সের জন্য, কিন্তু অ্যাপ্রুভাল হয় নাই। সো এখনো পর্যন্ত স্ট্রাইপ ব্যাংক অ্যাকাউন্ট না। স্ট্রাইপ একটা পেমেন্ট সোজা কথা হচ্ছে আমরা বাংলাদেশে যারা এসএসএল কমার্স চিনি, যেটার গেটওয়েতে আমরা বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠানে পেমেন্ট করে থাকি, সেম একটা গেটওয়ে হচ্ছে স্ট্রাইপ। স্ট্রাইপ, নাথিং এলস। হ্যাঁ। সো আমরা স্ট্রাইপে যখন আমাদের টাকা থাকবে, ওই টাকাটা আমরা যেহেতু ব্যাংক অ্যাকাউন্ট না, সো ওই টাকাটা আমরা কিন্তু অন্য কোথাও ইউজ করতে পারবো না। আমি যদি ওই টাকাটা দিয়ে আমি চাল কিনতে চাই, হুম। পারবো না। হুম। সো স্ট্রাইপ থেকে আমার কোনো একটা ব্যাংক অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করতে হবে। সেক্ষেত্রে আমার অনলাইন বেসড স্ট্রাইপের যে ব্যাংক অ্যাকাউন্টগুলো ইন্টিগ্রেট করা, হুম। সেই ব্যাংক অ্যাকাউন্টগুলোতে আমার অ্যাকাউন্ট খুলতে হবে। হুম। সো নরমালি স্ট্রাইপ থেকে ওই ব্যাংক অ্যাকাউন্টে অ্যাকাউন্ট খোলা ইজিলি অ্যাকাউন্ট খোলা যায়। যেহেতু যেমন ডিটেলস সবকিছুই এদের কাছে আছে, সো আপনার এটা নিয়ে কোনো এটা নেওয়ার কোনো প্যারা নেই। সাপোজ মার্কিউরি আছে, রিলে আছে, এরকম আরো কয়েকটা ব্যাংক অ্যাকাউন্ট আছে যেটা ফুললি অনলাইন, হুম। ফুললি ভার্চুয়াল। সো ওই ব্যাংক অ্যাকাউন্টে অ্যাকাউন্ট খুলতে হবে, স্ট্রাইপের সাথে ইন্টিগ্রেট করতে হবে।
তখন স্ট্রাইপ থেকে পেমেন্টটা সরাসরি ওই ব্যাংক অ্যাকাউন্টে যাবে এবং ওই ব্যাংক অ্যাকাউন্টে আপনি আপনার সমস্ত টাকা ওই ব্যাংক অ্যাকাউন্টে রাখতে পারবেন। এখন আপনার তো সবসময় সাপোজ রিলেতে বা মার্কিউরিতে আপনি যে অ্যাকাউন্ট খুলছেন, আপনার ব্যাংক অ্যাকাউন্ট আছে, ওই টাকাটা যে আপনার বাংলাদেশে আনতেই হবে সব, ব্যাপারটা এরকম না। এমন না, আপনি বিজনেস করতেছেন, আপনার তো ব্যাংক অ্যাকাউন্টে টাকা থাকা লাগবে, তাই না? বিভিন্ন কাজে আপনার টাকা দেখা যাচ্ছে যে আপনার অন্য কোথাও পেমেন্ট করা লাগতে পারে, পেমেন্ট করা লাগতে subscription পারে। লাগতে পারে। হ্যাঁ, লাগতে পারে। সো যার জন্য আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা থাকাই লাগবে। শুধু আপনি ব্যাংক অ্যাকাউন্ট থেকে কখন টাকা ট্রান্সফার করবেন? যখন আপনি আপনার এমপ্লয়ীদের স্যালারি দিবেন, বা যখন আপনার আপনার ছোট ছোট নিজের জিনিস- খরচের জন্য আপনি টাকাটা নিয়ে আসবেন, তখন কিন্তু আপনার টাকার প্রয়োজন হবে। আদারওয়াইজ কিন্তু টাকার প্রয়োজন হবে না। আর আমাদের অডিয়েন্স আশা করি এতটুকু স্মার্ট যে ওনাদের টাকা কখন প্রয়োজন প্রয়োজন হবে। প্রয়োজন হবে না, এটা ওনাদের সো আমি শেষ করি একটু। সো মার্কেটে আপনার টাকা আছে, এখন আপনি ওই টাকাটা যেহেতু মার্কেট থেকে আপনি কার্ড পাচ্ছেন, আপনি ভিসা বা মাস্টার কার্ড চলে পাচ্ছেন, যাচ্ছে। ভার্চুয়ালও পাচ্ছেন, আবার ফিজিক্যাল কার্ডও পাচ্ছেন। সো ওই কার্ড দিয়ে আপনি বিভিন্ন জায়গায় পেমেন্ট করতে পারতেছেন। পেমেন্ট ক্লিয়ার। এখন আপনার নিজের টাকা দরকার, বাংলাদেশে টাকা আনা দরকার। সেক্ষেত্রে আপনার ওই ব্যাংক অ্যাকাউন্ট থেকে আপনার যদি পৃথিবীর অন্যান্য জায়গায় ব্যাংক অ্যাকাউন্ট থাকে, আপনি সেখানে ট্রান্সফার করতে পারতেছেন, অথবা বাংলাদেশে ব্যাংক অ্যাকাউন্ট থাকলে মেবি বাংলাদেশে সরাসরি ট্রান্সফার করা যায়, অথবা অন্যান্য যে কোনো ট্রান্সফার যে Channel. চ্যানেলগুলো আছে সেইগুলো আপনি ইউজ করতে পারেন। লাইক আপনি বলেন পিংপং এসজি এবং Wise. ওয়াইজ এর মতো প্রতিষ্ঠানগুলো আছে, সেটার মাধ্যমে আপনি ইজিলি বাংলাদেশে আপনার ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করতে পারবেন। হুম। দিস ইজ টোটাল প্রসেস। হুম। এতটুকু নলেজ আপনাদেরকে আমরা দেওয়ার চেষ্টা করছি। আশা করি আরো বেশি নলেজ নেওয়ার জন্য আপনারা গুগলে সার্চ করেন, আপনারা চ্যাট জিপিটিতে সার্চ করেন এবং আরো বেশি স্টাডি করেন। এবং যদি আপনারা নিজেরা কোম্পানি ফরমেশন করতে পারেন, হুইচ ইজ গুড, বাট যদি আপনার মনে হয় যে না, আমি নিজে এত কিছু করার ঝামেলার ভিতর যাব না, আমার নির্দিষ্ট একটা প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করা উচিত বা কোনো একটা এজেন্সির সাথে যোগাযোগ করা উচিত, তারা আমাকে সমস্ত সার্ভিস দিবে, তাহলে আপনি বাংলাদেশে অনেক প্রতিষ্ঠান আছে, তাদের কাছ থেকে সেই সার্ভিস নেওয়াটা ট্রাই করতে পারেন। তাহলে সবাই ভালো থাকবেন। আশা করি আমরা নেক্সট পডকাস্টে আরো ইন্টারেস্টিং বিষয় নিয়ে আপনার সাথে চলে আসবো। আর আপনারা অবশ্যই কমেন্ট করবেন যে আপনাদের যদি কিছু জানার থাকে, তাহলে আমরা চেষ্টা করব সেম কোশ্চেনগুলোর আনসারগুলো দেওয়ার জন্য, আরো ক্ল্যারিফাই করার জন্য আপনাদের কাছে।